আসসালামু আলাইকুম। তো এই অধ্যায়ের এই ভিডিওগুলো অনেক বড় হয়ে গেছে, এই জন্য পার্ট ওয়ান আর পার্ট টু তে ভাগ করা লাগছে। বোটানিটাও পার্ট ওয়ান আর পার্ট টু তে ভাগ করছি, দেন তোমার এই জুওলজিটাও পার্ট ওয়ান আর পার্ট টু তে ভাগ করা লাগছে। তো পার্ট ওয়ানে মোটামুটি এই অধ্যায় সম্পর্কিত হাফ ধারণা পার্ট ওয়ানে দেওয়া হয়েছে। দেন পার্ট টু তে পার্ট ওয়ান যেখানে শেষ হয়েছে ওইখান থেকে তোমার এই পার্ট টু ভিডিওটা শুরু হবে। তো যারা ধরো পার্ট ওয়ান দেখো নাই তাইলে পার্ট ওয়ানটা একটু দেখে নিও, দেন পার্ট টুটা কন্টিনিউ করো, কারণ ওইখানে ওটা যেখানে শেষ হয়েছে ওইখানে এটা শুরু হয়েছে। তো তোমরা আগে পার্ট ওয়ানটা দেখে নাও, দেন পার্ট টুটা দেখো। তো কথা না বাড়াই পার্ট টু ভিডিওটা শুরু করতেছি। আমরা সাত আর আটে আসবো, সাত আর আটে আসবো, তাই না? তো সাত আর আটে আসি। তো প্রথমে আসি হলো আমরা সাথে। তো সাথে আসলে কি নিয়ে বলা হয়েছে, সাত মূলত দুইটা জিনিস নিয়ে আলোচনা করে। হার, আমরা সবাই হার চিনি। আমি বলছি হারকে তোমার ওই আভিজাত্য ভাষায় কি বলা হয়, অস্থি বলা হয়। এই হাড় সম্পর্কে আলোচনা করছে, সাথে আরেকটা জিনিস সম্পর্কে আলোচনা করছে, যেটাকে কি বলে, পেশি। তো এই আমার 7 নাম্বার অধ্যায় মূলত আমাদের অস্থি বা হাড় আর পেশি নিয়ে আলোচনা করছে। তো অস্থি বা এটাও আমাদের বডির একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। হাড় বা পেশি না থাকলে আসলে বডিটাই গঠন হতো না। তোমার অর্গ্যান আছে বাট তোমার হাড় পেশি নাই, তাহলে তোমার বডির কোনো স্ট্রাকচার আসতো? তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই অধ্যায়তে তুমি যখন ঢুকবা, ঢোকার পরে ভালো কথা, তো প্রতিটা ইসের এদের আলাদা আলাদা একটা তন্ত্র আছে। তোমার হাড়ের যে তন্ত্রটা আছে ওই তন্ত্রটার নাম হলো তোমার কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্র মূলত এদের কঙ্কাল তন্ত্র গঠন করে আমাদের হাড়টা। আর পেশি নিয়ে, পেশিটা হলো পেশি তন্ত্রই বলা হয়, পেশি তন্ত্র। তো প্রথমে হাড় বা অস্থি সম্পর্কে বলা আছে। তো প্রথমে হাড় সম্পর্কে একটা ডিসক্রিপশন দিছে যে হাড় আসলে কি, হাড়ের স্ট্রাকচার গুলো কেমন, এর বৈশিষ্ট্য কেমন, হাড় আসলে কি কি কাজ করে। মোটামুটি একটা ভালো একটা ওভারভিউ এরা প্রথমেই শুরুতে দিয়ে দিছে যে হাড় বা অস্থি সম্পর্কে। তারপরে হাড় বা অস্থি সম্পর্কে জানলা, দেন ওরা আরো ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকা বলতে তোমার এরা এবার তন্ত্রে চলে গেছে, অর্থাৎ কঙ্কাল তন্ত্রে চলে গেছে। কারণ কঙ্কাল তন্ত্র তারা একটা হাড় নিয়ে হবে না, অনেকগুলো হাড়। তা আমরা সবাই জানি যে আমাদের বডিতে 206টা হাড় থাকে। তো এটাই তোমার বলা আছে যে আমাদের বডিতে 206টা হাড় আছে, আর এখানে আমাদের বডির 206টা হাড়েরই, 206টা হাড় বলতে 206টা হাড় আছে, বাট অনেক প্রকার, প্রকার আর 206টার টোটাল 206টা হাড় আছে, বাট কিছু টাইপের হাড় আছে। তো সব টাইপের হাড় সম্পর্কে আলোচনা করা হয়েছে। লাস্টে তোমার ওই 206টা মিলাই দিয়ে আসছে, গুনে 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 তোমার আসলে এই যে 206টা হাড়ে, তো এই 206টা হাড় সম্পর্কেই তোমার এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে। তো তোমার এই হাড়ের নামগুলো জানা লাগবে। তো এটা একটু কষ্ট সাধ্য হয়ে যাবে, আর আস্তে আস্তে পড়তে পড়তে জিনিসটা তোমার মাথায় গেঁথে যাবে। তো তোমার মেইন কাজ হবে এই অধ্যায়তে হাড়ের নামগুলো সম্পর্কে জানা, কারণ ওই যে যখন তুমি মেডিকেলে পড়বা, তো ওই টাইমে এই জিনিসটা তোমাকে খুব হেল্প করবে। কারণ ওই টাইমে আরো বিস্তারিত জানা লাগবে যে একটা হাড়ের ফুটা কই থাকে, একটা হাড়ের কোন জায়গাটা উঁচু কোন জায়গাটা নিচু। এখন তুমি তুমি যদি হাড়ের নামই না জানো, তাহলে ওইগুলা তৈরি করে। তো তুমি আগে থেকে নামগুলা শিখে যাও, নামগুলা শিখে গেলে কি হবে, তুমি আরো বেশি পরিচিত হয়ে গেলে দেন এইগুলা পড়তে তোমার অনেক ইজি ফিল হবে। তো এখানে মূলত বলা হয়েছে যে এই কঙ্কাল তন্ত্রটা মূলত হাড় নিয়ে গঠিত। তো এই হাড় সম্পর্কে একটা মোটামুটি একটা তোমার ধারণা দিয়ে দিচ্ছে যে হাড় কিভাবে তৈরি হয়। আমাদের দেহে 206টা হাড় আছে, 206টা হাড়ের নাম, দেন ওইগুলো সম্পর্কে ওইগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেন ওইগুলো সম্পর্কে আরো ধারণা দিয়ে আছে। তো অধ্যায়টা বললে তোমরা বুঝতে পারবা। তো আমাদের কঙ্কাল তন্ত্র আসলে তো শুধু হাড় নিয়ে তৈরি হয় না, আরো কিছু জিনিসটা তৈরি হয়। তার ভিতরে একটা আছে হলো তরুণ আস্তি। কিন্তু এটা হলো অস্থি, হাড় হলো অস্থি, বাট আরেকটা জিনিস আছে, সেটা কি, সেটা হলো তোমার তরুণ আস্তি। তরুণ আস্তি, তো তরুণ আস্তি জিনিসটা কি আগে আগে বলি। তো আমরা সবাই হাড় চিনি যে আমাদের বডিতে শক্ত যে জিনিসটা, আমরা জোরে ধরলে যে শক্ত জিনিসটা পাবা, ওইটা হলো হাড়। তো তরুণ আস্তি কি, তরুণ আস্তি হলো হাড়ের মতোই একটা জিনিস, বাট তরুণ আস্তি আসলে হাড়ের মতো অত শক্ত হয় না। ফর এক্সাম্পল এই যে আমাদের কান আছে, কানে দেখো এটা কিন্তু হাড়, আমার হাতের এটাও কিন্তু হাড়, বাট এইটা কিন্তু তুমি দেখো অনেক শক্ত, বাট এটা কিন্তু অত শক্ত, এটা নরম, তুমি এমনি হাত দিলেই নড়াইতে পারতেছো। তো এই টাইপের হাড় গুলাকে তোমার তরুণ আস্তি বলা হয়, অর্থাৎ কোমল নরম স্থিতিস্থাপক যে হাড়, ওইগুলাকে তোমার অস্থি না বলে তরুণ আস্তি বলা হয়েছে। তো এই হলো তোমার এই তরুণ আস্তি সম্পর্কে। তো এই অধ্যায় তোমার এই তরুণ আস্তি সম্পর্কে মোটামুটি একটা ভালো একটা ধারণা দিয়ে দিছে, যে তরুণ আস্তির ওই সেম হয়েছে যে তরুণ আস্তির বৈশিষ্ট্য কি। তারপরে তরুণ আস্তিরও তোমার 4টা ভাগ আছে, ওই 4টা ভাগ সম্পর্কে বলছে। এখন এই তরুণ আস্তি গুলো এই 4টা ভাগ আবার কই কই পাওয়া যায়, যে এই তরুণ আস্তির 4টা ভাগ আছে, এই ভাগ আমাদের বডির এইখানে পাবো, ওই ভাগ ওইখানে পাবো। তো এইগুলো সব বলা আছে, এর গঠনটা একদম প্রপারলি বলা আছে, সব বলে একদম মোটামুটি কাভার করছে। তো এই তরুণ আস্তি অস্থিবাদেও আমাদের কঙ্কলতন্ত্রের মধ্যে আরো দুইটা জিনিস আছে, একটা হলো তোমার লিগামেন্ট আর একটা হলো টেন্ডন। তো লিগামেন্টটা কি, আমরা সবাই লিগামেন্টের নাম শুনছি, বাট লিগামেন্ট কি আমরা জানি না। আসলে আমাদের বডিতে তো হাড় আছে, তো হাড় থাকলেই তো হবে না, আমাদের বডির একটা কঙ্কাল তন্ত্র গঠিত হয়েছে, তো হাড়ের সাথে হাড় লেগে, তো আমরা হাড় আর যদি দুইটা একসাথে ধরি তাহলে তো আর লেগে যাবে না, লাগানোর জন্য একটা জিনিস লাগবে। তো ওই জিনিসটা হলো তোমার মূলত লিগামেন্ট। লিগামেন্টের মাধ্যমে আসলে তোমার দুইটা হাড় হলো যুক্ত থাকে।
তো ওইটা হলো লিগামেন্ট। তো ওই লিগামেন্ট সম্পর্কে একটু বলছে। দেন হলো টেন্ডন আছে। তো টেন্ডনটা কি, এই যে আমাদের হাড়ের উপরে কি আছে, যে এইগুলো হলো পেশি, পেশি আছে। তো আমরা যদি হাড়ের উপরে পেশি রেখে দেয় তাহলে তো আর লেগে যাবে না, তো লাগানোর জন্য একটা জিনিস লাগবে। তো ওই জিনিসটা হলো টেন্ডন। তো টেন্ডন কি করে হাড়ের সাথে তোমার পেশিকে লাগাই দেয়। তো টেন্ডন সম্পর্কে কথা বলছে। এই হলো মূলত অধ্যায়। অধ্যায়টা মূলত মানে অধ্যায়ের ফার্স্ট পার্ট হলো তোমার হাড় বা অস্থি নিয়ে, যেখানে আমাদের বডির 206টা হাড় নিয়ে আলোচনা করছে। দেন হলো তরুণাস্থি নিয়ে আলোচনা করছে। দেন হলো হলো টেন্ডন, লিগামেন্ট, এইগুলা নিয়ে মোটামুটি তোমার একটা ভালো আলোচনা দিছে। এইগুলো পড়ার পরে তোমার হাড় আসলে, তারপরেও হাড় সম্পর্কে আরো কিছু বলছে, যে আমরা জানি যে বিভিন্ন দুর্ঘটনায় আমাদের হাড় ভেঙে যায়, আমাদের হাড় ভেঙে যায়। তো হাড় ভেঙে যাওয়ার পরে মানে হাড়, আমরা জানি যে আমাদের হাড় ভেঙে যায়। তো হাড় ভাঙারও বিভিন্ন প্রকার আছে। কোনো ক্ষেত্রে তোমার হাড় ভাঙলো, ভেঙে চামড়ার ভিতরে থেকে যায়। কোনো ক্ষেত্রে হাড় ভেঙে চামড়ার ভিতর থেকে বের হয়ে যায়। কোনো ক্ষেত্রে হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে আমাদের হাড় ডিসলোকেট হয়ে যায়। এরকম বিভিন্ন কিছু আছে। তো এইগুলা সম্পর্কেও তোমার এই মানে এই হাড়ের পার্টের লাস্টের দিকে আলোচনা করছে, যে এই হাড় ভাঙারও বিভিন্ন প্রকার আছে, মানে কোন ক্ষেত্রে কি হয়, এগুলো সম্পর্কে তোমার মোটামুটি একটা ধারণা দিয়ে দিবে এরকম কিছু। আর হলো এই এই মোটামুটি তোমার একটা আলোচনা দিছে। দেন দেওয়ার পরে তোমার এই অধ্যায়ের মানে এই হলো তোমার কঙ্কাল তন্ত্র, মানে ফার্স্ট পার্ট। দেন সেকেন্ড পার্ট কি, সেকেন্ড পার্ট তোমার এই পেশি সম্পর্কে আলোচনা করছে। তো আমরা হাড় সম্পর্কে জানলাম। দেন পেশি, তো পেশি আসলে কি, পেশি হলো আমরা জানি হাড়ের উপরে, মানে আমাদের বডির এই যে মানে হাড়ের উপরে যে মাংসালু অংশটা থাকে ওটাকে তোমার পেশি বলা হয়। তো এই অধ্যায়তে ওই পেশি পাঠের শুরুতে তোমার প্রথমে পেশির বৈশিষ্ট্য বলছে, পেশির গঠন বলছে, বিভিন্ন কিছু বলছে, মানে পেশি আসলে কেমনে গঠিত হয় একদম সূক্ষ্ম সূক্ষ্ম সবকিছু বলে দিছে, এর গঠনটা সম্পর্কে বলছে, পেশি আমাদের কি কি কাজ লাগে এই সম্পর্কে বিস্তারিত সবকিছু বলছে। দেন পেশিকে তোমার মূলত তিন ভাগে ভাগ করা যায়, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হলো হৃদ পেশি। এগুলো আমরা 9 10 হালকা পাতলা পড়ছি। তো ওইটা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করছে। মানে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হলো এই হৃদপেশি সম্পর্কে একদম A to Z সবকিছু আলোচনা করে দিছে, যে এই পেশিগুলা আসলে কি কাজে লাগে, এগুলো আসলে কি করে, সব সম্পর্কে তোমার এই অধ্যায়তে আলোচনা করছে। দেন এরপরে কিছু আলোচনা করছে যে আমাদের বডিতে আসলে এই যে আমরা হাত টাট নড়াই, নড়ানোর কারণে বিভিন্ন মানে কি বলবো, যে আমরা এই যে এই জিনিসটা আমরা নড়াচ্ছি, তারপরে পার এই যে হাঁটুটা নড়াচ্ছি, তো এটার পিছনে আসলে এটা আসলে এত সিম্পল জিনিস না, এর ভিতরেও তোমার বিভিন্ন কিছু কাজ করে, বিভিন্ন পেশি মানে অনেকগুলো পেশি একসাথে কাজ করে। তো ওইগুলা সম্পর্কে একটু বলছে, যে মানে এই যে কিভাবে হাতটা নড়ে, কোন কোন পেশি কাজ করে, কিভাবে পাটা নড়ে, কোন কোন পেশি কাজ করে, এগুলা সম্পর্কে একটু এই অধ্যায়ের মানে এই পেশি পাঠের লাস্টের দিকে একটু বলে দিছে। তারপরে আর একটা জিনিস সম্পর্কে বলছি, এই জিনিসটা একদম নতুন, তোমরা এর আগে শোনো না, এটাকে তোমার লিভার বলা হয়। এটাকে লিভার বলা হয়। তো এই টপিকটা একটু আজাইরা টাইপের টপিক, মানে এটা আসলে আমাদের বডির সাথে তোমরা ওইভাবে ফিল করে পড়তে পারবা না, মানে এটা একটু আজাইরা টাইপের টপিক। তো টপিকটা কিরকম আমি তোমাদেরকে বলি। তো লিভারটা আসলে কি, লিভারটা বলতে এই যে আমরা এই যে কি বলে ওজন তুলি, তারপরে কি বলে আমরা এই যে কি বলে হাত ঘুরাই, দেন হলো এই যে গাড়ি ঠেলি, তো এইগুলাও হলো মানে একটা মানে প্রসেস, একটা মানে এর পিছনে একটা বড় একটা প্রসেস থাকে, মানে মানে কি বলে একটা সাইন্টিফিক একটা বিষয় আছে। তো এই টপিকটা ওরকম ভাবে ফিল করে আমি তোমাদেরকে পড়াইতে পারবো না, কারণ আমাদের এই বইতে এই অধ্যায়ে এই টপিকটা মূলত 2টা পৃষ্ঠা জুড়ে আছে। আর 2টা পৃষ্ঠায় হালকা কিছু জিনিস বলে দিছে, বাট ওরকম ভাবে বলে নাই যে জিনিসটা আসলে কি। তো আমারও এই টপিকটা সম্পর্কে অত বিস্তর ধারণা নাই। তো তোমাদেরকে আমি যতটুকু জানি অতটুকু জানাইতে পারবো। তোমরা জেনে রাখো যে এখানে লিভার নামে একটা টপিক আছে, আর এই লিভার টপিকটা একটু আজাইরা টাইপের টপিক। তো এই আজাইরা টাইপের টপিক, তো এতটুকু জানলেই হচ্ছে যে লিভার একটা আজাইরা টাইপের টপিক। তো ওটা তুমি পড়ার সময় তোমার মাথায় চলে আসবে যে ভাই বলছিল এটা একটা আজাইরা টাইপের টপিক, আর তোমরা নিজেরা পড়লেও বুঝতে পারো। তো ওটা সম্পর্কে তোমার অত ফিল নিয়ে তোমরা বুঝতে পারবে না, আমিও বুঝাইতে পারবো না। তো আমি মোটামুটি যতটুকু মানে ইজিলি যাতে তোমরা জিনিসটা পড়তে পারো ওই মানে টেকনিকটা তোমাদেরকে শিখাই দেবো, হালকা পাতলা তোমাদেরকে জানাবো যে আসলে এই লিভার জিনিসটা কি। তো এই সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দিব। তো এই হলো মূলত আমার 7 নম্বর অধ্যায়, যেখানে তোমার এলা হাড় বা অস্থি সম্পর্কে ফার্স্ট পার্টে আলোচনা করছে। দেন সেকেন্ড পার্টে পেশি সম্পর্কে আলোচনা করছে। মেইনলি এই 2টা জিনিস নিয়ে এই অধ্যায়তে আলোচনা করা হয়েছে। এগুলা বাদে এই যে লিভার নামক একটা টপিক আছে, এটা সম্পর্কে আলোচনা করছে। দেন আমাদের হাড়ের বিভিন্ন সমস্যা, এইগুলো সম্পর্কে হালকা পাতলা আলোচনা করে দিতেছে। তো এই সব কিছু মিলেই মূলত আমার এই অধ্যায়টা। তো এই হলো আমার 7 নম্বর অধ্যায় গেল। তারপরে তোমার 8 নম্বর অধ্যায়তে আসি। এই হলো তোমার 8 নম্বর অধ্যায়। তো এখানে মূলত তোমার কিছু অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করছে, এর জন্য এই মানে এই অধ্যায়টা আসলে অনেক বড় হয়ে গেছে। অধ্যায়টা অনেক বড় হয়েছে, বড় হওয়ার কারণ হলো এখানে তোমার অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছে। এই কারণে এই অধ্যায়টা অনেক বড় হয়ে গেছে। তো অনেকগুলা টপিক, তো অনেকগুলা টপিক কি কি আছে, প্রথমত এই অধ্যায়ে তোমার নিউরন নিয়ে আলোচনা করছে।
ভালো কথা, নিউরন নিয়ে আলোচনা করলো। দেন কি নিয়ে আলোচনা করছে, তোমার মস্তিষ্ক নিয়ে আলোচনা করছে। মস্তিষ্ক নিয়ে আলোচনা করছে। দেন কি নিয়ে আলোচনা করছে, দেন আরেকটা জিনিস মানে তোমরা ইংলিশে বললে প্রপারলি বুঝতে পারবে, ওটাকে স্পাইনাল কর্ড বলে ইংলিশে, বাংলায় হলো সুষমা কাণ্ড বলে। তো এই অধ্যায়তে আসলে এই টপিকগুলো আমি লিখলাম আসলে শুধু এই টপিকে আসলে এই অধ্যায় শেষ হবে না। এই অধ্যায়তে আরো অনেকগুলা টপিক আছে, তো আমি তোমাদেরকে একটু ভাগ ভাগ করে বোঝাই। তো প্রথমে এই টপিকগুলো লিখছি, তো এই এই অধ্যায়তেও একটা তন্ত্র আছে। তো এই তন্ত্রটাকে কি বলে, এই তন্ত্রকে তোমার স্নায়ুতন্ত্র বলে। স্নায়ু তো সরি সরি এটাকে স্নায়ুতন্ত্র বলে। এই অধ্যায়তে তোমার মূলত স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। তার প্রেক্ষিতে আসলে এইগুলা নিয়ে আলোচনা করা লাগবে, কারণ এই সবকিছু এই স্নায়ুতন্ত্রের সাথে সংশ্লিষ্ট। তো অধ্যায়তে যাই। তো অধ্যায়তে তোমরা যখন ঢুকবা, ঢোকার পরে অধ্যায়তে তোমরা কি কি পাবা, অধ্যায়তে তোমরা প্রথমে পাবা হলো তোমার হলো নিউরন। নিউরন পাবা, তো ওইখানে তোমার বলা আছে যে নিউরন সম্পর্কে তোমার প্রথমে কিছু বেসিক ধারণা দিবে যে আসলে নিউরনটা কি, এটা মানে কিভাবে আমাদের কোথায় লাগে কি টি। তো এইগুলো সম্পর্কে হালকা তোমরা নিউরন সম্পর্কে হালকা পাতলা জানো, যদি 9-10 পড়ে আসো। 9-10 যদি পড়ো ওই অধ্যায়টা, মানে শর্ট সিলেবাসে ছিল না, তাও যদি তোমরা পড়ো, পড়লে বুঝতে পারবা যে নিউরনটা আসলে মানে কি জিনিস। তো এই অধ্যায়তে তোমার বলা আছে যে নিউরন আসলে এটা মানে কই লাগে, এ সম্পর্কে ধারণা দিয়ে আছে। দেন ধরো তোমার নিউরনের গঠন, মানে নিউরনের গঠন সম্পর্কে দেন ধারণা দিয়ে আছে। তারপরে নিউরনের শ্রেণী বিভাগ, মানে নিউরনকে কিছু ভাগে ভাগ করা যায়, তো ভাগগুলো সম্পর্কে বলছে, কিছু উদাহরণ দিছে। তো এই হলো মূলত তোমার নিউরন। তো নিউরন সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা দিচ্ছে। তো এই নিউরন টপিকটা অতটা ইম্পর্টেন্ট না, এখানে তুমি মানে ম্যাক্সিমাম জিনিসপত্রই বাদ দেওয়ার মতো। আমি যখন তোমাদেরকে পড়াবো আমি বাদ দিয়ে দিয়ে পড়াবো, তো এটা অত ইম্পর্টেন্ট টপিক না, যতটুকু জানা লাগবে অতটুকু জানলেই হবে, বেশি জানা লাগবে না। এই হলো তোমার নিউরন টপিক গেল। দেন আসি তোমার মস্তিষ্কে। তো মস্তিষ্ক সম্পর্কে তো আমরা সবাই জানি যে এটা মানুষের মানে তুমি যদি মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান বলো সেটা হলো মস্তিষ্ক। মানে আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে হলো মস্তিষ্ক, এই জন্য মস্তিষ্ক কি আমাদের বডির হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অর্গান। তো এই মস্তিষ্ক আর এই যে আমাদের স্নায়ুতন্ত্রের কথা বললাম, তো স্নায়ুতন্ত্র মূলত তোমার এই যে মানে কি স্নায়ুতন্ত্র বলতে আমাদের পুরো বডিতেই ছড়াই ছিটায় থাকে এই স্নায়ুতন্ত্র। এটা মূলত তোমার তিনটা জিনিস নিয়ে এই তন্ত্রটা মেইনলি গঠিত। কি কি, তোমার প্রথম কথা হলো ভালো কথা, তোমার এই নিউরন, মানে এই নিউরনকে তোমার বাংলায় হলো স্নায়ু বলা হয়। নিউরনকে বাংলায় স্নায়ু বলা হয়। তো এই স্নায়ুতন্ত্রটা তোমার মূলত এই যে এই তিনটা জিনিস নিয়ে তোমার গঠিত। এই দিয়ে হলো মানে এই মানে এই তিনটা জিনিস নিয়ে আমাদের স্নায়ুতন্ত্রটা গঠিত। তো তোমার এই যে মানে আমাদের পুরো বডিকে কন্ট্রোল করতে, কিভাবে কন্ট্রোল করে, যে আমাদের মাথায় আছে মস্তিষ্ক, দেন হলো আমাদের এই পুরো বডিতে ছড়াই আছে হলো তোমার স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। এই জন্য এই স্নায়ুতন্ত্রটা কি হয় আমাদের পুরো বডিতে ছড়াই ছিটাই থাকে। আর ছড়াই ছিটাই থাকে বলতে এরা যে এমনি মাথা থেকে এই এই পর্যন্ত সোজা আছে, আর এই চারপাশে তোমার হলো বিভিন্ন স্নায়ু ছড়াই থাকে, মানে পুরা বডিতে, আমাদের পুরা বডিতে যেরকম হলো তোমার রক্ত নালী আছে, তেমন হলো স্নায়ু আছে। স্নায়ু আমাদের পুরা বডিতে ছড়াই ছিটাই আছে, আর এগুলো তোমার মেইনলি কানেক্টেড হলো আমাদের মস্তিষ্ক আর সুষম কাণ্ডের সাথে। তো এই সব কিছু মিলে মূলত আমাদের বডির স্নায়ুতন্ত্রটা গঠিত হয়। তো স্নায়ুতন্ত্রটা একটু অন্যরকম টাইপের তন্ত্র, মানে এটা নর্মাল অন্য সব তন্ত্রের মতো না। তো এটা তুমি পড়লে বুঝতে পারবে যে এটা কেন অন্যরকম টাইপের তন্ত্র। তো এই অধ্যায়তে তোমার আসলে তন্ত্র সম্পর্কে অতটা বলে নাই, তোমার মানে স্নায়ুতন্ত্রটা যাদের নিয়ে গঠিত তাদের সম্পর্কে বলছে। তো প্রথমে তোমার নিউরন বা স্নায়ু সম্পর্কে একটা ধারণা দিল। দেন এরা মস্তিষ্ক সম্পর্কে ধারণা দিয়েছে, মস্তিষ্কের স্ট্রাকচার সম্পর্কে ধারণা দিয়েছে, যে আমাদের যে মস্তিষ্ক আছে এটাকে তোমার প্রধানত তিন ভাগে ভাগ করা যায়: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। দেন আবার এই অগ্র মস্তিষ্কেরও তিনটা পার্ট আছে, তারপরে তোমার পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট আছে। তো এই অগ্র মস্তিষ্কর গঠন সম্পর্কে এটা বলছে, দেন এর পার্ট গুলা বলছে, দেন পার্ট গুলা সম্পর্কে বলছে। এখন এর এই যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্ট কি কি কাজে লাগে, মানে অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট হলো তোমার সেরেবেলাম, থ্যালামাস আর হাইপোথ্যালামাস। তো এই সেরেবেলাম কি কাজে লাগে, থ্যালামাস কি কাজে লাগে, হাইপোথ্যালামাস কি কাজ করে, এইগুলা বলছে। দেন মধ্য মস্তিষ্ক কি করে ওইগুলা বলছে। দেন পশ্চাৎ মস্তিষ্কের তিনটা পার্ট আছে: সেরেবেলাম, মানে অগ্র মস্তিষ্কের মানে পার্টটাকে তোমার একটা পার্টকে সেরেব্রাম বলে, আর পশ্চাৎ মস্তিষ্কের একটা পার্টকে সেরেবেলাম বলে। তো এটা অনেকের ভুলাই যায়, তো এটা একটু মাথায় রেখে। সেরেবেলাম, পন্স আর মেডুলা, এই তিনটা হলো পশ্চাৎ মস্তিষ্কের পার্ট। তো এই তিনটা কি কি কাজ করে ওইগুলো সম্পর্কেও এই অধ্যায়তে বলা আছে। তো এইগুলা শেষ করলা, শেষ করার পরে তোমার সুষুম্না কাণ্ড সম্পর্কেও একটু ধারণা দিছে। তো মস্তিষ্ক সম্পর্কে যত বিস্তারিত বলা আছে, তোমার সুষুম্না কাণ্ড সম্পর্কে অত বিস্তারিত বলা নেই, হালকা একটু ধারণা দিছে। দেওয়ার পরে মেইনলি অধ্যায়তে যে জিনিসগুলো আছে স্নায়ু সম্পর্কে তোমার ধারণা দিছে। তো আমাদের বডিতে তো স্নায়ু বা নিউরন আছে আমরা জানি, তো বাট হলো এই মানে কি বলবো, মানে মানে আমাদের বডিতে নিউরন বা স্নায়ু আছে, আমরা তো এতটুকু জানি।
বাট এই নিউরন বা স্নায়ু আবার দুই ধরনের, মানে মেইনলি এদেরকে তুমি দুই ভাগে ভাগ করতে পারবা। মানে ওইখানে একটা প্রকারভেদ দিয়ে আছে, তো প্রকারভেদে মানে অনেক মানে ওরা অনেক ছড়াই ছিটাই দিয়ে একটু মানে জটিল করে ফেলছে। বাট মেইনলি তোমরা দুইটা জিনিস জানবা যে আমাদের বডিতে দুই টাইপের স্নায়ু আছে, একটা হলো তোমার করটিক স্নায়ু, আরটা হলো তোমার সুষমা স্নায়ু। তো করটিক স্নায়ু, সুষম স্নায়ু, তো করটিক স্নায়ু যেটা, ওই স্নায়ুগুলো মূলত আমাদের মস্তিষ্কের সাথে রিলেটেড, অর্থাৎ মস্তিষ্কের সাথে রিলেটেড যতগুলো স্নায়ু আছে সবাইকে কি বলে, সবাইকে করটিক স্নায়ু বলে। আর আমার সুষম কাণ্ডের সাথে রিলেটেড যতগুলো স্নায়ু আছে ওইগুলাকে কি বলে, ওদেরকে সুষমা স্নায়ু বলা হয়। তো আমাদের বডিতে যদি আমি তোমাদেরকে বলি, আমাদের বডিতে 12 জোড়া হলো তোমার করটিক স্নায়ু আছে বা মস্তিষ্কের সাথে রিলেটেড স্নায়ু আছে। আর আমাদের বডিতে 31 জোড়া তোমার হলো মানে সুষমা স্নায়ু বা স্পাইনাল কর্ডের সাথে রিলেটেড স্নায়ু আছে। তো আমাদের বইতে মূলত তোমার এই যে সুষমা স্নায়ু বা 31 জোড়া যে স্নায়ু আছে ওটা সম্পর্কে কোনো আলোচনা করে নাই, জাস্ট একটু বলে দিছে। বাট মূলত আলোচনা করছে এই যে 12 জোড়া করটিক স্নায়ু আছে, 12 জোড়া করটিক স্নায়ু আছে, করটিক স্নায়ু, 12 জোড়া করটিক স্নায়ু আছে। তো এই 12 জোড়া করটিক স্নায়ু সম্পর্কে মূলত আমাদের বইতে আলোচনা করা আছে। অর্থাৎ এই 12 জোড়া মানে 12 জোড়া বলতে তোমার মানে টোটাল 24টা আছে, মানে প্রতিটা এক জোড়া করে আছে। তো মানে এই যে আমাদের বডির এক পাশে একটা আর আরেক পাশে একটা এরকম ভাবে। তো প্রতিটা 12 জোড়া তার মানে 12টা নাম আছে, এই তোমাদের বইতে 12টা নামই দেয়া আছে। তো এই 12টা নাম, শুধু যে 12টা নাম দেয়া আছে এরকম না, এদের আবার ভিতরে মানে এগুলো কোথায় পাওয়া যায়, এগুলা কি কাজ করে, এইগুলা সম্পর্কেও হালকা পাতলা ধারণা দিছে। তো তোমরা বুঝতে পারছো তো 12টা জিনিস কাজ টাজ পরে একটু ঝামেলা হবে, আসলেই ঝামেলা হবে, আর এগুলো সব ভুলাই যায়। তো এগুলো প্রথমত তোমার হলো অনেকবার পড়া লাগবে, একবার পড়ে তুমি কোনোদিনও এগুলো মাথায় ক্যাচ করতে পারবে না। তাও কিছু প্রসিডিউর আছে, এইভাবে এইভাবে মনে রাখতে পারো, আমি এইভাবে এইভাবে রাখতাম। তো আমি যখন তোমাদের এই অধ্যায়ের উপরে ক্লাস নেবো তখন আমি তোমাদেরকে বলে দিব যে আমি এইভাবে মনে রাখতাম, তো তোমরা এই জিনিসটা যদি তোমাদের ক্ষেত্রে ফলপ্রসূ হয় তাইলে তোমরা এই জিনিসটা হলো ফলো করে মানে তোমরা মনে রাখতে পারো। এই হলো কথা। তো এই 12 জোড়া করটিক স্নায়ু সম্পর্কে তোমার জানা লাগবে মাস্ট, কারণ এই অধ্যায়তে যদি মানে ইম্পর্টেন্স দিক থেকে দেখো তাহলে এই মস্তিষ্কের পার্ট গুলা খুব ইম্পর্টেন্ট, মানে তিনটা পার্ট, মানে তিনটা পার্ট আছে ওর প্রকার আছে, ওইগুলা খুব ইম্পর্টেন্ট। দেন এই 12 জোড়া করটিক স্নায়ু এইগুলারও সেরকমই একটা ইম্পর্টেন্স আছে। তো ওই 12 জোড়া করটিক স্নায়ু সম্পর্কে তোমরা জানতে পারবে যখন তোমরা এই অধ্যায় সম্পর্কে পড়লা। তো এই হলো এই অধ্যায়ের ফার্স্ট পার্ট, অর্থাৎ স্নায়ুতন্ত্র শেষ হয়ে গেল। স্নায়ুতন্ত্র শেষ হয়ে গেল। তারপরে কি এই অধ্যায়টা বললাম বড়, তো ফার্স্ট পরে একটা পুরা তন্ত্র আছে অলরেডি, হয়ে গেছে অধ্যায়তে, আরো অনেক কিছু আছে। তো সেকেন্ড স্টেজে কি আছে, এই অধ্যায়তে তোমার কিছু আমাদের দেহের কিছু অঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে আমাদের দেহের কিছু অঙ্গ সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটা কি তোমার চোখ সম্পর্কে আলোচনা করছে, চোখ সম্পর্কে আলোচনা করছে। দেন কি সম্পর্কে আলোচনা করছে, তোমার কান সম্পর্কে আলোচনা করছে, তোমার চোখ সম্পর্কে আলোচনা করছে, কান সম্পর্কে আলোচনা করছে, আরেকটা জিনিস নিয়ে এরা আলোচনা করছে, সেটা কি, সেটা হলো হরমোন, হরমোন সম্পর্কে আলোচনা করছে। এই হলো এই অধ্যায়, এই মানে এই অধ্যায়ের সেকেন্ড পার্ট। তো প্রথমে আসি তোমার চোখ। তো তুমি এই স্নায়ুতন্ত্র পার্টটা শেষ করলে তুমি চোখে যাবা। তো এখানে তোমার ওরা বলছে তোমার চোখের মানে বিভিন্ন অংশ, মানে মূলত চোখের মানে এক্সপ্লানেশনটা মূলত চোখের অংশ মানে মানে চোখের যে গঠনটা ওইটা দিয়ে মূলত তোমার চোখের এক্সপ্লানেশন হয়। কারণ আমাদের চোখ অনেক কমপ্লেক্স একটা অঙ্গ, মানে এটা তুমি পড়লে বুঝতে পারবা, মানে তুমি এই মানে পুরা বায়োলজিতে অনেক কিছুর গঠন পড়া লাগবে। তুমি যকৃতের গঠন পড়বা, অগ্ন্যাশয়ের গঠন পড়বা, কিডনির গঠন পড়বা, দেন ফুসফুসের গঠন পড়বা, দেন চোখের গঠনও পড়বা। বাট তুমি পড়ার টাইমেই বুঝতে পারবা যে মানে অন্যগুলার গঠনও পড়েছি, এটার গঠনও পড়েছি। তো দেখবা যে তখনই বুঝতে পারবে যে আসলে এই এই চোখের গঠনটা হলো আমাদের বডির মানে আমাদের ইসের মানে আমাদের বইতে যতগুলো গঠন পড়ে তার মধ্যে সবচেয়ে কঠিন। মানে এটা পড়তে গেলে তোমার একটু কনফিউশন তৈরি হয়ে যাবে, তোমার মাথার ভিতরে গুলাই যাবে, মাথায় থাকবে না। তোমার 19 একবার গঠনটা পড়ছো, এখানে আরো একটু বিস্তর ভাবে আছে। আর একটু মানে আসলেই মানে চোখের গঠনটা আমার কাছে পার্সোনালি অনেক কঠিন লাগে, মানে আমি এখনো জিনিসটা অত প্রপারলি কাজ করতে পারি না। মানে এক সময় মনে হয় যে এই জিনিসটা এইখানে আছে, আবার আরেক সময় মনে হয় না আসলে এই জিনিসটা ওইখানে আছে। বইতেও অত প্রপারলি বলা থাকে না, আর এক এক জায়গায় এক এক রকম ভাবে থাকে। তো সব মিলাই মানে জিনিসটা আমার কাছে এখনো অনেক বেশি কনফিউজিং। তো আমি যখন তোমাদেরকে চোখ পড়াবো তো আমি যতটুকু জানি বুঝি, তো তোমাদেরকে ওইভাবে পড়ানোর ট্রাই করব। আর তোমরা যদি আগে থেকে আরো ভালোভাবে বুঝো দেন আমারটা ইউজ করে তোমাদেরটা ইউজ করে তোমরা আরো প্রপারলি বুঝতে পারলা। তো এখানে তোমার চোখের গঠন সম্পর্কে মেইনলি আলোচনা করছে। তার গঠনের পরেও হালকা পাতলা মানে আমরা কিভাবে দেখি, একটা জিনিস দেখতেছে, আমাদের দুইটা চোখ আছে, তো এই দুইটা চোখ মিলে আমরা কিভাবে কোন প্রসিডিউরে আমরা একটা জিনিস দেখি ওইটা সম্পর্কে আলোচনা করছে। তো এই সব মিলে মূলত তোমার চোখটা হয়েছে। দেন হলো তোমার কান, কানও সেম ওয়ে, প্রথমে তোমার কানের গঠন সম্পর্কে আলোচনা করছে।
কানের গঠন সম্পর্কে আলোচনা করছে। তো কানের গঠনটাও তো কমপ্লেক্স না একদম, ওই যে বললামই তো আগে, বলছিলাম যে আমাদের কানে তিনটা অংশ থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তকর্ণ, এরকম আমাদের কানের তিনটা অংশ থাকে। তো ওই তিনটা অংশ সম্পর্কে তোমার আলোচনা করা আছে, যে মানে এই কানের তিনটা অংশ, তো ওই অংশ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে, মানে একটু ভিতরে গেছে। তো মূলত ওই গঠনটা আলোচনা করছে। দেন হলো আমরা কিভাবে কান মূলত আমাদের দুইটা জিনিসে সাহায্য করে, এটা একটু মানে শোনো। যে তোমার কান, আমরা জানি হলো কান আমাদেরকে শুনতে সাহায্য করে, বাট কান শুধু আমাদের যে শুনতে সাহায্য করে এটা না, কান মেইনলি আমাদেরকে শুনতেও সাহায্য করে। আবার মেইনলি আরেকটা কাজ করে, চোখ আমাদের মেইনলি দেখতেই সাহায্য করে। বাট কান শুধু আমাদের মেইনলি কি, মেইনলি আমাদের কান শুনতে সাহায্য করে না, মানে শুনতে সাহায্য করে মেইনলি, এছাড়াও মেইনলি কান আরেকটা জিনিসের সাহায্য, সেটা কি, এটা হলো আমাদের বডির ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ আমাদের বডির ভারসাম্য রক্ষা করে হলো আমাদের কান, আমাদের কান করে। তো কান মেইনলি দুইটা কাজ করে, একটা হলো আমাদেরকে শুনতে সাহায্য করে, আর একটা হলো আমাদের বডির ভারসাম্য রক্ষা রাখে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে এটা একটু জেনে রাখো। তো এই হলো কানের গঠন সম্পর্কে তোমার বলা থাকবে। দেন হলো কিভাবে, মানে কানের তো বিভিন্ন অংশ আছে, এখন কোন পার্টটা আমাদের শুনতে সাহায্য করে, কোন পার্টটা আমাদের ভারসাম্য রক্ষা করে, কিভাবে কান আমাদের শুনতে সাহায্য করে, ভারসাম্য রক্ষা করে, ওইগুলো সম্পর্কে বলা থাকবে। মানে চোখ যে সিকোয়েন্সে বলা আছে, কান ওইরকম সিকোয়েন্সে তোমার এই অধ্যায়তে বলা আছে। দেন এই অধ্যায়ের আরেকটা মানে স্নায়ুতন্ত্রের পরে চোখ কান, চোখ কানটাও তো ইম্পর্টেন্ট না এই অধ্যায়ে, বাট এই হরমোন টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এই অধ্যায়ের জন্য। তো হরমোন টপিকটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। হরমোন টপিকটা নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে আমার ভিডিও, ধরো আমি তেমন তেমন বেশি ভিডিও এখন পর্যন্ত বানাই নাই, বাট প্রতিটা ভিডিও মানে এই পর্যন্ত আমি মানে আমার মানে প্রায় ভিডিওতেই আমি দুইটা ওয়ার্ড বলছি, একটা হলো এনজাইম আর একটা হলো হরমোন। তা আমি তোমাদেরকে প্রথমে বলতে চাই যে আসলে এই এনজাইম আর হরমোন এই দুইটা জিনিস মানে খুবই কনফিউজিং, আমরা আসলে বুঝেই না এই দুইটা জিনিস কি। আমি আগে তোমাদেরকে মানে এই দুইটা জিনিস আগে ডিফারেন্সিয়েট করে বোঝাই। এনজাইম, হরমোন, তো এই দুইটার ভিতরে কমন কি, এই দুইটা হলো তোমার প্রোটিন জাতীয় পদার্থ, মানে এই দুইটা আসলে প্রোটিন আর কিছুই না, এই দুইটা আসলে প্রোটিন। এখন তুমি কেমনে ডিফারেন্সিয়েট করবা যে এটা হরমোন আর এটা হলো এনজাইম? তো প্রথম কথা বলি যে তোমার ওই যে এনজাইম, এনজাইম, হরমোন, তো এই দুইটাই আমাদের বডি হলো মানে বিভিন্ন অর্গান থেকে এই দুইটা জিনিসই খরিত হয়। ভালো কথা, খরিত হইলো। তো বাট এই দুইটা তোমার দুইটা গ্রন্থি থেকে খরিত হয়। তোমার এনজাইম মূলত তোমার বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি। আর হরমোন মূলত তোমার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। তো প্রথমে তোমার আমি বলি বহিঃক্ষরা গ্রন্থি কারা, মানে তুমি একটা যে একটা গ্রন্থি যে বহিঃক্ষরা গ্রন্থি তুমি কেমনে বুঝবা? এর মেইন মানে ডিফারেন্স, মানে বহিঃক্ষরা আর অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে তোমার মেইন ডিফারেন্স হলো নালী। তোমার বহিঃক্ষরা গ্রন্থিতে নালী থাকে, বাট অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালী থাকে না। অর্থাৎ তোমার ধরো আমার বডির এক জায়গাটায় এনজাইম লাগবে, তো এনজাইম লাগবে, তো এনজাইম ক্ষরণ করবে কি, এই বহিঃক্ষরা গ্রন্থি ক্ষরণ করবে। ক্ষরণ করে তো আমার ওই পর্যন্ত যাওয়া লাগবে, কারণ আমার বহিঃক্ষরা গ্রন্থি এক জায়গায় থাকে আর আমার সমস্যাটা আরেক জায়গায়। তো কি হবে, বহিঃকরা গ্রন্থির সাথে একটা নালী আছে, তো ওই নালীর মাধ্যমে মানে বহিঃকরা গ্রন্থি এনজাইমটা ক্ষরণ করলো, দেন ওই নালীর মাধ্যমে ওই জায়গাটায় আমার এনজাইমটা যাবে। বাট আমার হরমোন সে খরিত হবে কোথা থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এখন আমার বডির এক জায়গাটায় হরমোন লাগবে, তো হরমোন সে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হলো, হওয়ার পরে তার তো কোনো নালী নাই, তাইলে সে কিভাবে ওই জায়গায় যাবে, সে কিভাবে যাবে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনটা খরিত হবে, দেন আমাদের রক্ত বা লসিকার মাধ্যমে ওটা ওই জায়গায় যাবে। তো এইটাই হলো তোমার মেইন পার্থক্য, হলো অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে। আর এনজাইম আর হরমোনের মধ্যেও এটা মেইন একটা পার্থক্য, যে এটা একটা নালীর মাধ্যমে চলে আর একটা হলো হরমোনের মাধ্যমে চলে, এই দুইটা হলো এদের মধ্যে মেইন পার্থক্য। আরেকটা পার্থক্য তোমরা বলি যে তোমার এনজাইম, এটাও কি, আমার ধরো একটা জায়গায় সমস্যা হয়েছে বললাম, তো এনজাইম লাগলো, এনজাইম ওখানে গেল, যে ওর কাজটা শেষ করলো, কাজটা শেষ করে কি হবে, এনজাইম থেকে যাবে, ওর মানে কোনো চেঞ্জ আসবে না, ও ওইরকমই থেকে যাবে, বডিতে থেকে যাবে। বাট আমার হরমোনটা কি হবে, ওই কাজটা করবে, মানে একটা জায়গায় সমস্যা হয়েছে ওইখানে হরমোন লাগবে, হরমোন গিয়েছে, ও কাজটা করছে, করার পরে আমার হরমোনটা কি হবে, ওটা নষ্ট হয়ে যায়, বাট এনজাইম থেকে যায়। তো এই আরেকটা পার্থক্য। তো মূল মূল পার্থক্য হলো নালীর পার্থক্য, অর্থাৎ এনজাইম তোমার নালীর মাধ্যমে প্রবাহিত হয়, আর হলো হরমোন হলো নালীর মাধ্যমে প্রবাহিত হয় না। এই হলো মেইন পার্থক্য। তোমাদের যদি বলে যে এনজাইম আর হরমোনের মধ্যে ডিফারেন্সিয়েট করো, তাহলে তোমাকে এই একটা জিনিস দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, সেটা হলো নালী। তুমি নালী দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবে যে এটা নালী নেই। আর এইগুলা বাদেও তোমার আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে হরমোনের একরকম আর এনজাইমের আরেক রকম, ওটা তোমরা বই পড়লেই বুঝতে পারবা। তাছাড়া আমি যখন হলো এই বিভিন্ন অধ্যায়ের ভিডিও দেবো, ওই টাইমে তোমার একটা মানে তোমার এনজাইম আর হরমোনের ভিতরে একদম প্রপার মানে একদম পয়েন্ট আকারে ধরো 5 6 7টা মতো ডিফারেন্স আছে, সবগুলা ডিফারেন্স তোমাদেরকে করে দিয়ে দিব। এই হলো কথা। তো মোটামুটি তোমরা হলো এনজাইম আর হরমোনকে ডিফারেন্সিয়েট করতে পারবা। তারপরে আসি, আমার তো এনজাইম নিয়ে অধ্যায়টা আলোচনা নাই, আমার আলোচনা কি, আমার আলোচনা হলো তোমার হরমোন নিয়ে। তো আমরা হরমোনে আসি। তো হরমোন,
তো হরমোন হলো বলছি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে গঠিত হয়, নালী থাকে না, রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। তো এই অধ্যায়টা আসলে কি দিয়ে আলোচনা, হ্যাঁ এই অধ্যায়টা তোমার প্রথমে বলা আছে, মানে প্রথমে এই অধ্যায়ের একদম শুরুতে, মানে সরি অধ্যায়ের শুরুতে না, মানে এই টপিকের শুরুতে তোমার বলা আছে হলো অন্তঃক্ষরা গ্রন্থি আর বহিঃক্ষরা গ্রন্থি সম্পর্কে হালকা একটু বলা আছে, হালকা একটু বলা আছে। দেন তোমার এনজাইম আর হরমোনের মধ্যেও হালকা একটু পার্থক্য দেয়া আছে, মানে সামান্য, মানে এক পৃষ্ঠার ভিতরে এই জিনিসটা কভার করছে। দেন করার পরে মূলত অধ্যায়ে আলোচনা করবে হরমোন নিয়ে, দেন ওইখান থেকে হরমোনটাকে আলাদা করে নিছে, নিয়ে ওরা হরমোনের 10টা থেকে 12টা বৈশিষ্ট্য আমাদের দিছে, যে হরমোনের বৈশিষ্ট্য, হরমোনে এরকম এরকম হয়, তো হরমোনের বৈশিষ্ট্য দিল। দেওয়ার পরে ওরা কি করছে, ওরা হলো করছে আমাদের বডিতে তো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি আছে, তো ওরা ওই অন্তঃক্ষরা গ্রন্থির নামগুলো আমাদেরকে জানাইছে, জানায় এটাও জানাইছে যে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি কোন হরমোনটা ক্ষরিত হয়। মানে মূলত বলতে গেলে এই অধ্যায়ের এই হরমোন টপিকে আমাদের বডিতে যত হরমোন আছে, অনেক ধরনের হরমোন আছে আমাদের বডিতে, তোমার যেমন হলো আমাদের বডিতে অনেক হরমোন আছে, যেমন গনাডোট্রোপিন একটা হরমোন, তারপরে তোমার হলো কি বলবো, কর্টিসেল একটা হরমোন, তারপরে হলো তোমার হলো আহ, আহ, ক্যাল ক্যালটোসিন একটা হরমোন, তারপরে হলো থাইরয়েড একটা হরমোন, তারপরে হলো তোমার হলো সোমাটোট্রোপিন একটা হরমোন, তারপরে তোমার টেস্টোস্টেরন একটা হরমোন, প্রোজেস্টেরন একটা হরমোন, এরকম বিভিন্ন হরমোন আছে। তো এই অধ্যায়তে মূলত বলতে গেলে আমাদের বডিতে যতগুলা হরমোন আছে সবগুলো হরমোন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে দিছে, প্লাস হলো তোমার হলো কোন গ্রন্থি থেকে হরমোন গুলো হতে সেগুলো সম্পর্কে ধারণা দিছে। তোমরা আমার কথা শুনেই বুঝতে পারতেছো যে এখানে এতগুলা আমাদের বডিতে কত হরমোন আছে, সব হরমোন বলা আছে, তারপরে গ্রন্থিগুলা বলা আছে, তার মানে জিনিসটা একটু কমপ্লেক্স হবে, হ্যাঁ এই যে মানে ওই এটা একটু কমপ্লেক্স। এই অধ্যায়টা যদি তুমি পড়ো, মানে এই জিনিসটা একটু কমপ্লেক্স। আর এই অধ্যায়টা যদি তুমি ইম্পর্টেন্স এর কথা ভাবো, তাহলে মস্তিষ্কের প্রকার, কর্টিক স্নায়ু, তারপরে যদি কোনো কিছুর ইম্পর্টেন্স থাকে সেটা হলো এই যে হরমোনের নাম আর অন্তঃক্ষরা গ্রন্থি, এটার ইম্পর্টেন্স। তো এইগুলো সম্পর্কে তোমার জানা লাগবে, সবগুলো হরমোনের নাম জানা লাগবে, কোথা থেকে গঠিত হয় এইগুলাও তোমার জানা লাগবে। বাট এইগুলা আসলে মনে রাখার জন্য তোমার কিছু ট্যাকটিক্স ইউজ করা লাগে, বারবার পড়া লাগে। তো ওইগুলো যখন আমি ভিডিও বানাবো তখন তোমাদেরকে বলে দিব যে কিভাবে কোন ট্যাকটিক্সে তোমরা পড়তে পারো, সবগুলো হরমোন মনে রাখতে পারো। তো হরমোনের নামগুলো বললো, বলার পরে আরো কিছু জিনিস বলা আছে তোমার, এই যে হরমোনের বিভিন্ন অস্বাভাবিকতা হয়, অর্থাৎ আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন খরিত হচ্ছে, আমার এক জায়গায় সমস্যা হয়েছে, ওর একটা নির্দিষ্ট পরিমাণ হরমোন লাগে আর ওই নির্দিষ্ট পরিমাণ হরমোনই খরিত হয়। বাট মাঝে মধ্যে তোমার আমাদের বডির বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে কি হয়, মানে কিছু ক্ষেত্রে তোমার অনেক বেশি হরমোন খরিত হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে অনেক কম হরমোন খরিত হয়ে যায়। তো দুইটাই সমস্যা, হরমোন অনেক বেশি হলেও আমাদের বিভিন্ন রোগ হয়ে যায়, আর হরমোন অনেক কম হইলেও বিভিন্ন রোগ হয়ে যায়। হরমোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে খরিত হইতে হয়, বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা। তো এই যে আমাদের হরমোন বেশি খরিত হয়ে যাচ্ছে, কম খরিত হয়ে যাচ্ছে, এই কারণে আমাদের বডিতে অনেক রোগ তৈরি হয়। যেমন একটা রোগ আছে তোমার হলো আম, গলগন্ড নামে আমাদের একটা রোগ আছে, দেখবা এটা অনেকে পরিচিত, যে আমাদের এই যে গলা ফুলে যায়, এটা মূলত একটা আমাদের বডিতে একটা হরমোন আছে, সেটাকে তোমার কি বলে, এটাকে তোমার বলা হলো থাইরয়েড হরমোন। তো এই থাইরয়েড হরমোনটা যদি অনেক বেশি খরিত হয়, দেন আমাদের এই গলগন্ড রোগটা হয়। দেন আরেকটা রোগ আছে তোমার মিক্সিনি, তো মিক্সিনি হইলে কি হয়, মানুষের গলার আওয়াজটা অনেকটা ব্যাঙের মতো হয়ে যায়। তো ওই মিক্সিনি রোগটাও তোমার এই থাইরয়েড হরমোনের কারণে হয়, বাট আগের যে গলগন্ড হয়েছিল এটা হলো থাইরয়েড অনেক বেশি খরিত হওয়ার কারণে হয়েছে। বাট এই মিক্সিনিটা কি হয়, যখন তোমার এই থাইরয়েড হরমোনের ক্ষরণটা অনেক কমে যায়, তখন এই মিক্সিনি রোগটা হয়। তাহলে এখানে বুঝতে পারতেছে যে একটা হরমোন বেশি ক্ষরণ হলেও সমস্যা, আর কম ক্ষরণ হলেও সমস্যা। তো এই অধ্যায়ের ওই লাস্টের দিকে তোমার কি বলছে, লাস্টে এই রোগগুলা সম্পর্কে একটা ধারণা দিয়েছে, যে কোন কোন রোগ হয়, বিভিন্ন হরমোন কোন হরমোনের মানে বেশির কারণে, কমের কারণে কোন রোগটা হয়, রোগ হইলে কি হয়, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়েছে। দেন হরমোনের উপকারিতা, মানে এইটা ওইটা মোটামুটি সব মিলে এই অধ্যায়টা কভার করছে। তো এই অধ্যায়টা যদি তুমি পড়ো, তুমি প্রথমত জানতে পারবা স্নায়ু বা নিউরন সম্পর্কে একটা ধারণা পাবা। দেন তুমি মস্তিষ্ক বা ব্রেন, এটা ওয়ান অফ দ্য ভাইটাল অর্গান, আমাদের ওয়ান অফ দ্য ভাইটাল অর্গান, সেটা সম্পর্কে একটা ধারণা পাবা। দেন তোমরা জানতে পারবে কি সম্পর্কে, সুষমা কাণ্ড, যেটা মানে আমাদের স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত। দেন তোমরা আমাদের চোখ সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পাবা। দেন আমাদের কান সম্পর্কে একটা ধারণা পাবা। এন্ড সবশেষে হরমোন সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। তো বুঝতেই পারছো যে অনেকগুলা টপিক, সবগুলা টপিক একদম বিস্তারিত আলোচনা করা, তার মানে অধ্যায়টা বড় হবে। এই জন্য আগে বলে রাখছিলাম যে অধ্যায়টা বড় হবে। এই হলো মূলত আমার 8 নাম্বার অধ্যায়। তো এই 8 নাম্বার অধ্যায়, তো তোমাদেরকে আগেই বলছি যে আমি আমার মানে বইয়ের অধ্যায়গুলোকে তোমার বিভিন্ন সিরিজে ভাগ করছি। তো 1 আর 2 মিলে একটা সিরিজ ছিল, দেন 3 থেকে 8 পর্যন্ত আরেকটা সিরিজ ছিল, আর এই আমাদের প্রাণী বিজ্ঞান বা জুওলজি বইয়ের ইম্পর্টেন্ট সিরিজই হলো এই 3 থেকে 8। তো আমি তোমাদের এই 3 থেকে 8 নাম্বার সিরিজটা মোটামুটি আমার যতটুকু আমি পারছি তোমাদেরকে বুঝাই দিছি। দেন তো কয়টা অধ্যায় কভার করলাম আমরা, 8টা অধ্যায় অলরেডি কভার করে ফেলছি, তো আরো 4টা অধ্যায় আছে। তো এই 4টা অধ্যায়েরও একটা সিরিজ, মানে একটা ভাগ আছে। তো আমি ভাগগুলো আগে অধ্যায়গুলো লিখি, 9,
9, 10, 11 তো এই তিনটা অধ্যায় আবার তোমার একটা সিরিজের ভিতরে পড়ে। তো এটা কেমন সিরিজ? তো আগেরটা কি ছিল? আগেরটা ছিল হলো একটা মানুষ, মানুষের হলো দেহের বিভিন্ন অঙ্গ। আমরা ওই অঙ্গের সব আমার মোটামুটি একটা মানুষের যে যা অঙ্গ আছে, যত তন্ত্র আছে, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি 3 থেকে 8 পর্যন্ত একটা ভালো ধারণা পেয়ে গেছি। তো এই অধ্যায়গুলো কি 9, 10, 11 এগুলো মূলত আমাদের দেহের কোনো অঙ্গ নিয়ে না, অঙ্গ নিয়ে না, এগুলো কি আমাদের দেহের সিস্টেম নিয়ে। যেমন নয়, নয় কি, নয় হলো মানুষের প্রজনন যে সিস্টেমটা আছে, মানে আমাদের এই যে বংশধর তৈরি হচ্ছে, তো এটা তো একটা সিস্টেমের মাধ্যমে হয়। সেই সিস্টেমটা কি প্রজনন, হ্যাঁ এর সাথেও কিছু অঙ্গ জড়িত আছে, বাট এগুলো তো একটা সিস্টেম। তো এই প্রজনন সিস্টেমটা নিয়ে মূলত আমাদের 9 নাম্বার অধ্যায়। 10 কি, প্রতিরক্ষা সিস্টেম। প্রতিরক্ষা সিস্টেম কি? প্রতিরক্ষা সিস্টেম হলো আমাদের এই যে ইটা মানে প্রতিরক্ষা বলতে ধরো আমাদের বডিতে তো বিভিন্ন এই যে অণুজীব, ব্যাকটেরিয়া, এগুলো তো আমাদের ভাইরাস, এগুলো আমাদের বডিতে আক্রমণ করে। এখন আমাদের বডিতে একটা সিস্টেম আছে যেটাকে প্রতিরক্ষা সিস্টেম বলে। তো এই সিস্টেম থাকার কারণে কি হয় যে এই ব্যাকটেরিয়া, ভাইরাস এইগুলা আমাদের বডিতে আক্রমণ করলেও আমরা যে অল টাইম অসুস্থ হয়ে থাকি না। মাঝে মধ্যে মানে তোমার যদি সংক্রমণটা অনেক দৃঢ় হয়, অনেক শক্তিশালী হয়, দেন আমরা আক্রান্ত হয়। তাছাড়া আবার হালকা যদি আক্রমণ হয়, মানে মানে সামান্য, মানে প্রতিনিয়ত কিন্তু সবসময় আমাদের বডিতে ভাইরাস, ব্যাকটেরিয়া এরা আক্রমণ করতে থাকে। বাট এই প্রতিরক্ষা সিস্টেমের কারণে কি হয়, আমরা অল টাইম রোগে মানে আক্রান্ত হই না। মাঝে মধ্যে যখন আক্রমণটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন আক্রান্ত হয়। তাও আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যে আমাদের প্রতিরক্ষা সিস্টেমটা নিজেকে মডিফাই করে ওইটার বিরুদ্ধে একটা প্রতিরক্ষা তৈরি করে ফেলে। তো এই প্রতিরক্ষা সিস্টেম সম্পর্কে তোমার 10 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে। 11 নম্বর অধ্যায়, তো 11 নম্বর অধ্যায়তে আবার আমার তোমার দুইটা মানে পার্ট আছে। প্রথম অধ্যায় কি? প্রথম অধ্যায় হলো মূলত এটা মূলত আলোচনা করতে হলো তোমার হলো বংশ পরম্পরা নিয়ে। মানে আমাদের একটা বংশ পরম্পরা সিস্টেম আছে, অর্থাৎ তোমার ধরো একটা ছেলে জন্মালো, একটা ছেলে বা মেয়ে জন্মালো, সে কিন্তু তার বৈশিষ্ট্যগুলো কিন্তু তার বাবা মায়ের মতোই হয়। এখন বাবা মায়ের মতো হয়, সে মানে প্রজনন সিস্টেমের মাধ্যমে জন্মালো, কিন্তু প্রজনন সিস্টেম কিন্তু এই জিনিসটা ডিফাইন করে না যে তার বৈশিষ্ট্য কেন তার বাবা মায়ের মতো হলো। তো ওই সিস্টেমটা ডিফাইন করে হলো, মানে ওই জিনিসটা ডিফাইন করে তোমার হলো এই বংশ পরম্পরা সিস্টেম। মানে আমাদের মূলত মানে একটা ছেলে বা মেয়ে তার বাবা মার মতো হওয়ার কারণ হলো এই জিন। যে বাবা মা থেকে তোমার জিন ছেলে মা মেয়ের দেহেতে যায়, দেহে যাওয়ার কারণে ছেলে বা মেয়ে কি হয়, তার বাবা মার বৈশিষ্ট্যটা পায়। তো ওই ওই জিনিসটাই মূলত তোমার এই 11 নম্বর অধ্যায়তে এই আলোচনা করা হয়েছে, মানে যে বংশ পরম্পরা সিস্টেমটা আছে, যে কিভাবে হলো মানে এই জিন মানে এটা কিভাবে আলোচনা, মানে কি বলবো, কিভাবে আসলে মানে এই জিনটা যায়, মানে এই জিন সম্পর্কে বলা আছে আসলে জিন জিনিসটা কি, এটা কিভাবে মানুষ জানতে পারলো যে মানে জিনই আসলে বৈশিষ্ট্যটা করতেছে, মানে বহন করতেছে। দেন হলো মানে কতটুকু যায়। তারপরে কিছু এক্সেপশনাল আছে যে এদের ক্ষেত্রে যাচ্ছে, এদের ক্ষেত্রে যাচ্ছে না, এই বৈশিষ্ট্য পাচ্ছে, এই বৈশিষ্ট্য পাচ্ছে না, এরকম বিভিন্ন কিছু। দেন আরো কিছু আলোচনা করছে যে আমাদের রক্তের গ্রুপ, যে রক্তের গ্রুপটা আসলে কিভাবে হয়, যে বাবা মায়ের এই রক্ত, মায়ের এক রক্ত, বাবার এক রক্ত, বা সন্তানের আরেকটা রক্ত হচ্ছে, এটা কিভাবে হয়। তো এই রক্তের গ্রুপ সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। মানে প্রথমে বলছে যে আমাদের 4টা রক্তের গ্রুপ আছে, দেন এই যে প্লাস মাইনাসের বিষয়টাও বলছে, মানে এ প্লাস এ মাইনাস, এই মানে রক্তের এই গ্রুপ গুলোতে প্লাস মাইনাস কিভাবে নির্ধারণ করে, এগুলো সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। দেন কিভাবে যে বাবা মার থেকে মানে এই মানে এইগুলো মানে মানে সন্তানের রক্তটা কিভাবে ওই বাবা মার মাধ্যমে হয়, এইগুলা সম্পর্কে তোমার মোটামুটি একটা ভালো ধারণা দিচ্ছে 11 নম্বর অধ্যায়ের ফার্স্ট পার্ট। দেন আরো কিছু জিনিস সম্পর্কে তোমার ধারণা দিচ্ছে যে আমাদের কিছু বংশগতীয় রোগ আছে। বংশগতীয় রোগ বলতে আমাদের কিন্তু দুই টাইপের রোগ আছে। একটাকে তোমার বলা হয় হলো সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার। মানে আমাদের দেহের রোগকে যদি তুমি দুইটা ভাগে ভাগ করতে পারবা এক দিক থেকে, একটা হলো তোমার সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার, একটা হলো অটোজোমাল ডিসঅর্ডার। তো অটোজোমাল ডিসঅর্ডার কি? অটোজোমাল ডিসঅর্ডার হলো এটা এমন একটা রোগ যে তোমার বাবার এই রোগটা আছে, বাট তোমার ওই রোগটা কখনোই হবে না। আর সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার হলো সেই টাইপের রোগ যে এই রোগগুলা কি হয়, তোমার বাবা মায়ের আছে তোমারও হবে, বা তোমার বংশে আছে ওই রোগটা তোমার হয়ে যাবে। তো এইগুলো হলো তোমার সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার বলা হয়। তো এই অধ্যায়ে তোমার অটোজোমাল ডিসঅর্ডার সম্পর্কেও আলোচনা করা আছে যে কোন রোগগুলা মানে মূলত আমাদের এই মানে কি বলবো বাবা মায়ের হয় কিন্তু আমাদের হয় না। তো ওই রোগগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে আছে, বাট মেইনলি তোমার আলোচনা করা হয়েছে এই সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার নিয়ে, যে সেক্স ক্রোমোজোমাল এই মানে কোন কোন রোগগুলা যে মূলত বাবা মায়ের থাকলে সন্তানে হয়ে যায়। তো এরকম কিছু রোগ আছে তোমার লাল সবুজ বর্ণান্ধতা, দেন হিমোফিলিয়া, দেন হলো তোমার রাতকানা, এরকম কিছু রোগ আছে। তারপরে হলো হাইপার, তারপরে কি আছে, টেস্টিকুলার ফেমিনাইজেশন, তারপরে হাইপার ট্রাইকোসিস, এরকম বিভিন্ন রোগ আছে। এগুলো তোমার বাবা মার থাকলে তোমারও হয়ে যাবে। তারপর ডায়াবেটিক্স। তো এই কিছু রোগ আছে যেগুলো বাবা মার কারণে সন্তানেও হয়ে যায়। তো এখানে বলা আছে যে এই রোগগুলা হইলে আসলে কিভাবে বুঝবো যে এই রোগগুলা হয়, তো এই রোগগুলা কিভাবে হয়, এই রোগগুলা হলে কি কি লক্ষণ দেখা যায়, মানে এরকম ভাবে তোমার হলো কয়েকটা রোগ আলোচনা করা হয়েছে। কি কি আলোচনা করা হয়েছে? তোমার লাল সবুজ বর্ণান্ধ
একদম প্রপারলি আলোচনা করছে, দেন হিমোফিলিয়াটা একদম প্রপারলি আলোচনা করছে, আর হলো মাসকুলার ডিস্ট্রফি এই রোগটাও একদম প্রপারলি আলোচনা করছে। তো এইগুলো সম্পর্কে আলোচনা করছে। আরেকটা জিনিস আলোচনা করছে যে অনেক সময় দেখা যায় যে বাবা মায়ের রোগে আক্রান্ত বা সন্তানটা একদম সুস্থ হয়, আবার অনেক সময় দেখা যায় যে বাবা মা রোগে আক্রান্ত মানে এই সেক্স ক্রোমোসোমাল ডিসঅর্ডারের কারণে, মানে এই সেক্স ক্রোমোসোমাল ডিসঅর্ডারের যে রোগটা, ধরো একজনের 4টা সন্তান হয়েছে, 4টা সন্তানের ভিতরে বাবা মা দুইজনেরই রোগ আছে বা একজনের হলো এই রোগটা আছে, দেন জিনিসটা ভ্যারি করে, তোমার 4জনই আসলে ওই রোগে আক্রান্ত হয় না, 2জন হয়, 3জন হয়, কোনো ক্ষেত্রে 4জনের হয়, কোনো ক্ষেত্রে কেউ হয় না, কোনো ক্ষেত্রে একজন হয়। তো এটা কি আসলে কেমনে হয়, কোন প্রসিডিউর হয়, তো ওই প্রসিডিউরটাও তোমার এই অধ্যায়ে মানে বুঝাই দিছে যে কিভাবে তোমার বাবা মার হইলে তোমার হবে, তোমার হবে না। তো তুমি যদি এগুলা পড়ো তাহলে তুমি বুঝতে পারো যে তোমার বাবা মার ওই রোগগুলা ছিল, বাট আমার হয় নাই, বাট আমার পরবর্তী প্রজন্মে হবে কি হবে না সেটাও তুমি বুঝতে পারবা। তো এই অধ্যায়তে এইগুলা সম্পর্কে একটা মোটামুটি একটা ভালো ধারণা দিয়ে দিছে। এই হলো তোমার 11 নম্বর অধ্যায়ের প্রথম পার্ট। দেন হলো তোমার দ্বিতীয় পার্টে আসি। আচ্ছা, আমি 11 নম্বর অধ্যায়টা তোমার মোটামুটি আলোচনা করেই ফেলছি। তো এটা তোমার কি নিয়ে আলোচনা করে? বংশ পরম্পরা। বংশ পরম্পরা সিস্টেমটা নিয়ে আলোচনা করে, আটটা জিনিস নিয়ে আলোচনা করে, সেটা হলো বিবর্তন। বিবর্তন তো আমি 9, 10 করে 11তে যে মোটামুটি তোমার 11 সম্পর্কে একটা আলোচনা দিয়ে দিচ্ছি, তো 11টা আগে কমপ্লিট করি। তো 11তে তোমার বংশ পরম্পরা তন্ত্র নিয়ে মোটামুটি মানে এই মানে আমি যেই জিনিসগুলা বললাম যে আরেকবার যদি রিক্যাপ করি, তো অধ্যায় শুরুতে যাওয়ার পরে তোমরা প্রথমে জানতে পারবা যে ওই ফ্যাক্টর গুলা, যে মানে কিসের কারণে আসলে বংশটা মানে মানে বৈশিষ্ট্য বাবা মাতে পিতাতে মানে বাবা মা থেকে সন্তানে যায়, ওই জিন টিন এইগুলা সম্পর্কে একটু ধারণা দিছে, মানে ওই জিনিসগুলা সম্পর্কে একটু ধারণা দিছে। দেন একটা বিজ্ঞানী আছে যাকে তোমার বলা হয় গ্রিগর জোহান ম্যান্ডেল, এই মূলত তোমার এই বংশ পরম্পরার মানে ফাদার বলা হয় তাকে, ফাদার অফ জেনেটিক্স বলা হয়। কারণ এই কনসেপ্টটা প্রথম তার মাথায় আসে, সেই জিনিসটা আবিষ্কার করে যে এরকম একটা জিনিসের মাধ্যমে আসলে মানে পিতা মাতা থেকে সন্তানের বৈশিষ্ট্যগুলো যায়, এই জন্য তার এই ফাদার অফ জেনেটিক্স বলা হয়। তো সে হলো মটর গাছের মাধ্যমে অনেকগুলা পরীক্ষা করছিল, পরীক্ষা করে বিভিন্ন মানে মানে বিভিন্ন পরীক্ষা করছিল, তো ওই পরীক্ষা করার মাধ্যমে সে এই জিনিসটা মানে আবিষ্কার করে। তো তার পরীক্ষার ভিতরে মানে বিভিন্ন ভাগ আছে, মানে সে প্রথমে একভাবে পরীক্ষা করেছে, তারপরে আরেকভাবে পরীক্ষা করছে, তো এইগুলা তোমরা বই পড়লে বুঝতে পারবা। তো ওই ওর পরীক্ষার মানে এক একটা পরীক্ষা এক একটা নাম আছে, তো ওই পরীক্ষাগুলো সম্পর্কে হালকা পাতলা একটু ধারণা আছে, মানে ধারণা দিয়ে আছে এই অধ্যায় শুরুর দিকে। তো এইগুলা হবে, হওয়ার পরে তোমার then রক্তর কথা বলছি, দেন রক্ত সম্পর্কে বলবে যে কিভাবে বাবা মা থেকে সন্তানের রক্ত গ্রুপটা নির্ণয় হয়, রক্ত গ্রুপ সম্পর্কে বলা থাকবে, রক্তের প্লাস মাইনাস সম্পর্কে বলা থাকবে, দেন তোমার এই যে অটোজোমাল ডিসঅর্ডার এইগুলো সম্পর্কে বলা থাকবে, দেন সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার এইগুলো সম্পর্কে বলা থাকবে। এই নিয়ে মূলত এই অধ্যায়ের ফার্স্ট পার্টটা হবে। দেন হলো তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার বিবর্তন। তো বিবর্তন কি, বিবর্তন সম্পর্কে তুমি এই অধ্যায়ে তোমার তারপরে হলো তোমার বিবর্তন সম্পর্কে বলা আছে, মানে এটা হলো এই অধ্যায়ের সেকেন্ড পার্ট। তো বিবর্তন সম্পর্কে ওয়ার্ডটা সম্পর্কে তোমরা সবাই পরিচিত, ইংলিশে ইভলিউশন বলে। তো মানে আসলে কি হয়, ধরো তুমি মানে বিবর্তন আসলে জিনিসটা কি, তোমার ধরো পৃথিবীর তো বয়স অনেক, তো সবার মধ্যে যে একটা ধারণা আমরা সবাই মাথার ভিতরে পুষিয়ে রাখি যে তোমার ওই যে কি বলে বানর থেকে মানুষের সৃষ্টি, আসলে জিনিসটা তুমি মানে সাইন্টিফিক্যালি সাইন্টিস্টরা বলবে, বা তুমি যদি রিলিজিয়াসলি ভাবো তাহলে রিলিজিয়াসলি তো আসলে জিনিসটা ওরকম না। মানে রিলিজিয়াসলি মানে যারা ধরো ইসলাম ধর্মে বিশ্বাস মানে ইসলাম ধর্মী যারা আছো, তারা তো মানে ধরো আমি নিজেও ইসলাম ধর্মী, তো আমরা তো অন্যরকম জিনিস জানি। এখন জিনিসটা ওরকম ভাবে আমাদের মানে কি বলবো বিভিন্ন বিতর্কে যাওয়া উচিত না, তো বইতে মানে বলছে আমরা জাস্ট পড়ে নিলাম, বাট জিনিসটা নিয়ে আমরা অত গভীরে যাবো না বা অত বিতর্কে আমরা যাবো না, মানে জিনিসটা তখন একটু অন্যরকম টাইপের হয়ে যাবে। তো আমি জাস্ট মানে ওই অধ্যায়টা তোমার ওরকম বিবর্তন সম্পর্কে বলছে, তো বিজ্ঞানীরা যেহেতু বলছে তারা ওরকমই তোমার একটা ধারণা দিবে যে এরকম আসলে বিবর্তন হয়। বিবর্তন হওয়া বলতে মানে আগে একরকম ছিল, মানে আগে মানুষের একটা রূপ ছিল, দেন মানে জিনিসটা আস্তে আস্তে তারা মানে পরিবেশের কারণে মানে ধরো পরিবেশটা তারা একটা পরিবেশে আর টিকে থাকতে পারতেছে না, মানে তারা খাবার পাচ্ছে না, মানে তারা মানে পরিবেশে এক খাবার আছে বাট তারা অন্য খাবার খায়, বাট তাদের খাবারটা নেই। তারপরে তারা কি করে, বেঁচে থাকার তাগিদে ওই খাবারটা খায় যেটা তারা খেত না, খেতে 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 মানে তাদের বডিটা ওরকম ভাবে মানে খেয়ে মানে তারা ওই অভ্যাসটা করে, আর করার কারণে তাদের পরবর্তী বংশধররা ওই সেম কাজটাই করে, মানে ওই জিনিসটাই খাওয়া শুরু করে, তাদের আর মাথায় থাকে না যে আমরা আগে আরেক জিনিস খাইতাম। এইভাবে তারা তাদের ভিতরে একটা চেঞ্জ আনে, চেঞ্জ আনতে ওই চেঞ্জটাই বংশ পরম্পরায় চলতে থাকে এরকম ভাবে। কারণ ওইখানে মানে ইয়াতে একটা এক্সাম্পল দিছে, ধরো জিরাফ, জিরাফের কিন্তু গলা অনেক লম্বা হয়, বাট কি হয়েছে তোমার একটা টাইম ছিল যে টাইমে ধরো মাটিতে মানে কোনো খাদ্য ছিল না, তখন জিরাফের মানে খাবারের মানে অনেক অভাব ছিল। তখন জিরাফ কি করে, তোমার গাছ তো গাছ মানে গাছের উপরের দিকে মানে গাছের উপরে খাদ্য ছিল, মানে বড় বড় গাছ ছিল একটা সময়। তো ওরা তো ধরো নিচে তেমন একটা খাদ্য সব ফুরাই গেছে, মানে ওরা আর খাবার পাচ্ছে না। তো ওরা জীবনের তাগিদে ওরা মাথা উঁচু করতে থাকে, মানে গাছ থেকে খাবার মানে গাছ থেকে খাবার খাওয়ার জন্য।
এইভাবে করতে 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 ওরা ওই যে জিরাফের গলাটা অনেক লম্বা হয়েছে। এরকম একটা কনসেপ্ট ওইখানে মানে ওই অধ্যায়তে দিয়ে আছে। তো এরকম বিভিন্ন কিছু বলা আছে, তো এই অধ্যায় বললে তোমরা এরকম জানতে পারবা। দেন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ আছে, যেমন বিজ্ঞানী মূলত দুইটা মতবাদ ইম্পর্টেন্ট। ডারউইনের হলো প্রাকৃতিক নির্বাচন মতবাদ, আর হলো ল্যামার্কের কি, ল্যামার্কের হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তো এই দুইটা মতবাদ একদম বিস্তারিত ভাবে বলা আছে, যে ডারউইনের প্রাকৃতিক নির্বাচন মতবাদে তোমার 6টা ধাপ আছে, ল্যামার্কের হলো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদের 4টা ধাপ আছে। তো ওই ধাপগুলো তোমার বিস্তারিত আলোচনা করছে। এছাড়া আরো কিছু বিজ্ঞানীর মতবাদ আছে, হ্যাকেলের একটা মতবাদ আছে, দেন হলো হাইজম্যানের একটা মতবাদ আছে, এরকম বিভিন্ন মতবাদ দেয়া আছে। এই মতবাদ গুলা বলছে এই বিবর্তন টপিকে। দেন আরো কিছু বলছে যে আমাদের মানে বিভিন্ন অঙ্গ আছে, তোমার হলো সমসঙ্গ অঙ্গ, মানে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, তারপরে আমাদের কিছু নিষ্ক্রিয় অঙ্গ আছে, অর্থাৎ যে অঙ্গগুলো আমরা মানে এককালে ইউজ করতাম, মানে ব্যবহার করতাম, বাট এখন আমরা ওই অঙ্গগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না। এর কারণে কি হচ্ছে ওই অঙ্গগুলো আমাদের বডি থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের মানে আমাদের বডিতে ওই অঙ্গগুলা যেহেতু আমরা ইউজ করি না, ইউজ না করতে করতে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এরকম একটা কথা। তো এই নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে একটু বলছে, দেন এই বিভিন্ন অঙ্গ সম্পর্কে বলছে। দেন অধ্যায়ের লাস্ট মানে অধ্যায়ের আবার শেষের দিকে কিছু প্রাণী সম্পর্কে বলছে, যারা একই সাথে ধরো আমি প্রথম অধ্যায়তে বলছিলাম ফাইলাম সম্পর্কে, তো তোমাদেরকে একটা ধারণা দিছিলাম যে বিভিন্ন ফাইলাম আছে, এই ফাইলাম ওই ফাইলাম। তো কিছু প্রাণী আছে, মানে প্রতিটা ফাইলামের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, বাট কিছু প্রাণী আছে যাদের কি হয়, যারা হলো তোমার দুইটা ফাইলাম বা ক্লাসের বৈশিষ্ট্য নিয়ে মূলত তোমার হলো মানে ওই প্রাণীর মধ্যে দুইটা ফাইলামের বৈশিষ্ট্য থাকে। যেমন একটা প্রাণী ছিল আদিকালে, এখন আর নেই, প্রাণীকে আর্কিওপটেরিক্স বলে। তো ওইটার মধ্যে তুমি হলো একই সাথে ওইটার মধ্যে তুমি দুইটা জিনিসের বৈশিষ্ট্য পাবে, একটা হলো র্যাপটিলিয়া সরীসৃপ, আর একটা হলো অ্যাভিস। এই দুইটা মানে দুইটা ক্লাস, মানে এগুলো ফাইলামের পরে মানে ভার্টিব্রাট না কর্ডাটার প্রকারভেদ হলে কর্ডাটার ওই যে 5টা 7টা প্রকারভেদ আছে, তার ভিতরে তোমার রেপটিলিয়া আর হলো আছে, র্যাপটেলিয়া আর হলো অ্যাবেস আছে। মানে অ্যাবেস হলো পাখিরই, আর র্যাপটেলিয়া হলো সরীসৃপ অর্থাৎ সাপ এদের। তো এই আর্কিওপটেরিসের ভিতরে কি আছে, আর্কিওপটেরিসের ভিতরে তোমার একই সাথে র্যাপটেলিয়া আর অ্যাবিস দুইটার বৈশিষ্ট্যই দেখা যায়। তো এরকম প্রাণী আছে, তো এটা তো ধরো বিলুপ্ত হয়ে গেছে, তো এটা সম্পর্কে তোমরা তো ফিল নিতে পারবা না। বাট আরেকটা প্রাণী আছে যেটাকে প্লাটিপাস বলা হয়, তো অনেকে নাম শুনছে, এটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায় প্লাটিপাস। ওই প্লাটিপাসও এরকমই একটা জিনিস, যে এর ভিতরে তুমি একই সাথে ম্যামালিয়ার বৈশিষ্ট্য পাবা, আবার হলো তুমি হলো র্যাপটেলিয়ার বৈশিষ্ট্য পাবো। তো ম্যামেলিয়া মানে মানে মানুষের যে এটা ওই ম্যামেলিয়া, তো ওই একটা বৈশিষ্ট্য পাবো, আর এদের ভিতরে কিছু র্যাপটেলিয়ার বৈশিষ্ট্য পাবো। তো এরকম কিছু প্রাণী আছে যাদের ভিতরে তুমি দুইটা ফাইলাম বা দুইটা ক্লাসের বৈশিষ্ট্য পাচ্ছ। তো ওই প্রাণী সম্পর্কে হালকা পাতলা আলোচনা করছে। দেন হলো অধ্যায়ের লাস্টে একটা মানে টেবিল টাইপের দিছে, যে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত মানে বিভিন্ন যুগ আছে, এক যুগে মাছের সৃষ্টি হয়েছে, আরেক যুগে পাখির সৃষ্টি হয়েছে, আরেক যুগে মানুষের সৃষ্টি হয়েছে, এক যুগে যে ডাইনোসর ছিল, ডাইনোসর এই যুগে ছিল, এই যুগে ধ্বংস হয়ে গেছে। তো এরকম একটা মানে কি বলবো শখ আকারে এই জিনিসটা একটা মোটামুটি একটা ধারণা দিয়ে দিছে। এই হলো এই তোমার 11 নম্বর অধ্যায়, যেখানে মূলত তোমার দুইটা পার্ট আছে, একটা হলো বংশ পরম্পরা, তো ওইখানে ওই জিনিসগুলো বলছে। দেন হলো বিবর্তনে কিছু জিনিস বলছে। এইগুলা মিলে মূলত তোমার এই 11 নম্বর অধ্যায়টা মানে কাভার হয়। এটাও একটা বড় অধ্যায়। তো অধ্যায়টা অতটা কঠিন না, একটা মজাদার একটা অধ্যায়, পড়লে তোমরা ইজিলি পেরে যাবা। এখানে অনেক কিছু বাদ দেওয়া যায়, আবার অনেক মানে মজা নিয়ে পড়া যায়। এই হলো তোমার 11 নম্বর অধ্যায়। তো 11 নম্বর অধ্যায় তো আরো দুইটা অধ্যায় আছে, তোমার হলো নয়, তো আগে বলছি এটা কি, এটা হলো প্রজনন সিস্টেমের অধ্যায়। প্রজনন সিস্টেমের অধ্যায় তো আমি মানে কথা তেমন কিছু মানে বলবো না, বাট একটু বলি যে আসলে জিনিসটা কি, তোমার ক্লাস 9 10 সবাই মানে প্রথমেই 11 12 এই মানে অধ্যায়টা পড়ার ইচ্ছা জাগে। এখন কেন জাগে এটা আমরা সবাই মানে জানি, আমিও বুঝি। এখন আর মানে বলতেছি না, বাট আমারও ইচ্ছা ছিল পড়ার। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে 9 10 যখন এই বইটা পাইছিলাম, এই মানে 11 12 বই, যখন আমি 11 12 ওঠার পরে এই মানে বায়োলজি বই যখন কিনছিলাম, কারণ আমি প্রথমে এই অধ্যায়টাই পড়ছিলাম। তো আর কথা না বাড়াই মানে অধ্যায় সম্পর্কে বলি। তো অধ্যায়টা প্রজনন, বুঝতেই পারতেছে এই অধ্যায়তে কি হয়। তো অধ্যায়তে মূলত তোমার ওই ওই জিনিসটা মানে কিভাবে তোমার এই প্রজনন প্রসিডিওরটা কিরকম। তো প্রসিডিওরটা হওয়ার জন্য তো কিছু জিনিস লাগবে, তো ওই অঙ্গগুলা, যে অঙ্গগুলা মূলত মানে ছেলেদের কিছু অঙ্গ আছে। তো মূলত ছেলে মেয়ের বডি স্ট্রাকচার মানে ধরো 70% সেম, আর 30% আলাদা। তো এই 30% যে আলাদা, ওইটা মূলত এই যে প্রজনন যে অঙ্গগুলো আছে ওইগুলাই মূলত ছেলে মেয়ের আলাদা হয় মেইন। তো যেহেতু আগের ক্ষেত্রে কি হতো, একটা মানে আলোচনা করলে ছেলে মেয়ে দুইটাতে আলোচনা হয়ে যায়, বাট এখানে আলাদা আলাদা ভাবে তোমার ছেলের প্রজনন অঙ্গ নিয়ে আলোচনা করা লাগবে, মেয়ের প্রজনন অঙ্গ নিয়ে আলোচনা করা লাগবে। তো এখানেও সেই জিনিসটাই মানে আলোচনা করা হয়েছে। এখানে তোমার অধ্যায়ের শুরুতে ছেলেদের যে প্রজনন অঙ্গ, অর্থাৎ প্রজনন রিলেটেড ছেলেদের কিছু অঙ্গ আছে, মানে ওই অঙ্গগুলা সম্পর্কে তোমার আলোচনা করছে। মানে ছেলেদের শুক্রাশয় আছে,
দেন হলো শুক্রনালী আছে, দেন স্ক্রোটাম আছে, দেন পেনিস আছে। এই অঙ্গগুলা সম্পর্কে তোমার প্রথমের দিকে একটা আলোচনা দিছে। আলোচনা দেওয়ার পরে এই যে ছেলেদের যে প্রজনন প্রজনন করার জন্য তো বিভিন্ন হরমোন লাগে। তো ওই হরমোন সম্পর্কে একটা ধারণা দিছে যে কোন কোন হরমোন মূলত ছেলেদের প্রজননের সাথে রিলেটেড। মূলত ছেলেদের প্রজনন রিলেটেড মেইন হরমোন হলো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন হলো মেইন হরমোন। এছাড়াও আরো কিছু হরমোন আছে যারা হলো তোমার মানে মূলত ছেলেদের প্রজননের সাথে সংশ্লিষ্ট। তো ওই হরমোন সম্পর্কেও তোমার মোটামুটি মানে বলা আছে। দেন ছেলেদের প্রজনন শেষ করে দেন মেয়েদের প্রজনন অঙ্গ নিয়ে আলোচনা করছে। দেন মেয়েদের ওই যে প্রজনন অঙ্গ ডিম্বাশয় আছে, ডিম্ব নালী আছে, দেন হলো হলো ক্লেটোরিস আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। তো ওইগুলা সম্পর্কে তোমার হলো জরায়ু, তারপরে ক্ষেপণ নালী, এরকম বিভিন্ন মানে অঙ্গ আছে মেয়েদের। তো ওইটা সম্পর্কে তোমার ওই সেকেন্ড পার্টে আলোচনা করছে, ওই অঙ্গগুলা একটা ধারণা দিছে। বলছে যে মানে এটা কি কাজে লাগে, এটার গঠনটা কিরকম, এইগুলা তোমার বলছে। এগুলো বলার পরে ওই সেম ওয়েতে তোমার হরমোন সম্পর্কে বলছে যে কোন কোন হরমোন আসলে মেয়েদের মানে ওই মানে প্রজনন রিলেটেড যে হরমোন গুলো আছে ওই হরমোন সম্পর্কে একটা ধারণা দিচ্ছে। তো মেয়েদের প্রজনন রিলেটেড মেইন হরমোন হলো দুইটা, একটা হলো তোমার প্রোজেস্টেরন, একটা হলো ইস্ট্রেজন। এগুলো বাদেও আরো কিছু হরমোন আছে যেগুলো মোটামুটি এদিক ওদিক একটু কাজে লাগে। তো মানে মেইনলি এই দুইটা হরমোন। তো এইগুলা সম্পর্কে একটা ধারণা দিছে। দেন দেওয়ার পরে আরেকটা জিনিস মেয়েদের ক্ষেত্রে আরেকটা স্পেশাল জিনিস নিয়ে মানে আলাদা একটা জিনিস আলোচনা করছে। সেটা হলো মেয়েদের মাসিক। মেয়েদের মাসিক বা পিরিয়ড সম্পর্কে একটা মোটামুটি একটা ভালো মানে ধারণা দিয়ে আছে এই 9 নম্বর অধ্যায়তে। একদম A to Z যে মানে ওই জিনিসটা মানে আসলে কিভাবে হয়। ধরো ওইটার তো একটা দিন মানে 28 দিনের একটা পুরো একটা প্রসেস। তো ওই দিনগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়, কোন ভাগে কি হয়, মানে কখন কি, মানে সব মোটামুটি একটা ভালোভাবে হলো সে আলোচনা মানে ধারণা দিয়ে আছে। দিয়া দেওয়ার পরে দেন হলো তো পুরুষ পুরুষ অঙ্গ নিয়ে আলোচনা করলো, না স্ত্রী অঙ্গ নিয়ে মানে পুরুষ জননাঙ্গ নিয়ে আলোচনা করলো, দেন স্ত্রী জননাঙ্গ নিয়ে আলোচনা করলো। করার পরে দেন ওরা হলো প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করছে যে কিভাবে ছেলেদের বডিতে তোমার এই শুক্রাণুটা তৈরি হয়, কিভাবে মেয়েদের বডিতে এই ডিম্বাণুটা তৈরি হয়, দেন কিভাবে এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা হয়, দেন মিলন হওয়ার পরে কিভাবে ওই জিনিসটা হলো তোমার জাইগোট হয়, জাইগোট হওয়ার পরে একটা ভ্রূণে পরিণত হয়, ভ্রূণটা দেন আস্তে আস্তে মানে মেয়েদের বডিতে আস্তে আস্তে মানে ওটা হলো 9 মাস মেয়েদের দিয়ে থাকে। তো আস্তে আস্তে ওদের একটা গ্রোথ আছে, প্রথম সপ্তাহে এরকম গ্রোথ হয়, দ্বিতীয় সপ্তাহে এরকম গ্রোথ হয়, তৃতীয় সপ্তাহে এরকম গ্রোথ হয়, মানে চতুর্থ সপ্তাহে এই জিনিসটা দেখা যায়, পঞ্চম সপ্তাহে মানে আস্তে আস্তে কিভাবে বড় হয়, মানে ধাপে ধাপে জিনিসটা তোমার এই অধ্যায়তে মোটামুটি ভালো করে বলা আছে। তো এইগুলাই মানে কিভাবে ওটা হয়ে দেন 9 মাস পরে বেবিটা বেরোবে। তো ওই সবকিছু মানে 9 মাস বেবি বেরোনো পর্যন্ত মানে বেবি মানে কি বলবো ওই শুক্রাণু তৈরি শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া থেকে শুরু করে বেবি বেরোনো পর্যন্ত পুরা যে 9 মাসের প্রসিডিউরটা আছে ওটা মোটামুটি একটা ভালো একটা ধারণা এই অধ্যায়তে দিয়ে আছে। এইগুলার পরে এই অধ্যায়তে আরেকটা জিনিস সম্পর্কে তোমার আলোচনা করছে যে অনেকের যে মানে বেবি নিতে প্রবলেম হয়, মানে ওই বিভিন্ন শারীরিক সমস্যার কারণে অনেকের বাচ্চা হয় না বা আরো বিভিন্ন কিছু আছে। তো ওই ক্ষেত্রে কি হয়, ওই ক্ষেত্রে তোমার এই যে একটা মানে আধুনিক একটা পদ্ধতি আছে যেটাকে কি বলে, যেটাকে বলা হলো টেস্ট টিউব বেবি তৈরি করা হয়। টেস্ট টিউব বেবি তৈরি করা হয়, ওটা একটা পদ্ধতিতে তৈরি করা হয়, ওটাকে বলা হয় হলো IVF পদ্ধতি। এর পূর্ণরূপ হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো এই ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মূলত তোমার হলো মানে যাদের মানে ধরো ফিজিক্যাল প্রবলেমের কারণে বেবি নিতে প্রবলেম হয় তারা হলো মানে আর্টিফিশিয়াল একটা প্রসেসে এই মানে বেবিটা তৈরি করতে পারে। তো ওই জিনিসটা একদম প্রপারলি তোমার হলো এই অধ্যায়তে মানে বলা আছে, মানে ওই IVF পদ্ধতিটা তোমার হলো ব্যাখ্যা করা আছে যে ওই পদ্ধতিটা আসলে কিভাবে করা হয়, কিভাবে এই IVF পদ্ধতিতে বেবিটা তৈরি করা হয়। তো IVF পদ্ধতি সম্পর্কে তোমার একটা ধারণা দিয়ে আছে। দেন হলো ছেলেদের মেয়েদের এদের আবার মানে ছেলে মেয়েদের প্রজনন সংক্রান্ত অনেক সমস্যা হয়, অর্থাৎ আমাদের বডিতে তো অনেক কিছু রিলেটেড সমস্যা আছে। তো প্রজনন সংক্রান্ত কিন্তু আমাদের অনেক সমস্যা দেখা যায়। তো ওই সমস্যাগুলো নিয়ে একটা আলোচনা করছে। ছেলেদের প্রজনন সংক্রান্ত সমস্যা, মেয়েদের প্রজনন সংক্রান্ত সমস্যা, এই সমস্যাগুলো মানে মানে এই সমস্যাগুলো নিয়ে একটা আলোচনা করছে। দেন হলো মানে ছেলে হলো মেয়েদের হলো বাচ্চা হয়, তো বাচ্চা অনেক মেয়েদের হলো মানে বাচ্চা হওয়ার পরে মানে বডিতে থাকার কারণে মানে বডিতে যখন বাচ্চা থাকে ওই টাইমে কি করা উচিত, কি করলে বডি মানে ওই বাচ্চার সমস্যা হয়, এইগুলা সম্পর্কে একটা মানে ধারণা দিছে। তো এইগুলাই মানে সব মানে এইগুলা সম্পর্কে মূলত এই অধ্যায়তে ধারণা দেওয়া হয়েছে। Then অধ্যায়ের লাস্টে তোমার 3টা রোগ সম্পর্কে মানে মানে 3টা রোগ সম্পর্কে বলছে। এই 3টা রোগ হলো আমাদের প্রজনন সংক্রান্ত রোগ। এখন খুবই মানে মানে এইগুলা কি মানে আমাদের বডিতে তো অনেক রোগ হয়, মানে অনেক রোগ হয়, কিন্তু এর ভিতরে এই প্রজনন সংক্রান্ত যে রোগগুলো আছে এগুলো একটু ন্যাস্টি টাইপের রোগ। তো এই ওই রোগগুলা সম্পর্কে আলোচনা করছে। তো রোগগুলা কি, একটা হলো তোমার সিফিলিস, আর একটা হলো তোমার গনোরিয়া, আর একটা হলো তোমার HIV বা এইডস। তো আমরা সিফিলিস আর গনোরিয়ার সাথে অতটা পরিচিত না, মানে আমরা সবাই এইডস সম্পর্কে জানি।
তো এই অধ্যায়তে মূলত ওই সিফিলিস রোগ সম্পর্কে বলছে যে এটা একটা মানে প্রজনন সংক্রান্ত রোগ। কারণ কি, এটা হলো মূলত তুমি যখন এই মানে যৌন সঙ্গম বা সেক্স করবা তখন এই রোগটা ছড়ায় যাবে। মানে এই রোগটা মানে ধরো একজনের বডিতে আছে, বাট তুমি যদি সেক্স করো তাহলে এটা একজনের দেহ থেকে আরেকজনের দেহে চলে যাবে। তো ওই জিনিসটা মূলত মানে এই কারণে এই রোগটা কি, এই রোগটা হলো তোমার হলো যৌন সংক্রান্ত রোগ বা প্রজনন সংক্রান্ত রোগ। তো এই সিপিলিসও এইভাবে ছড়ায়, তোমার গনোরিয়াও এইভাবে ছড়ায়, এইডসও এইভাবে ছড়ায়। এই জন্য এইগুলোকে তোমার হলো প্রজনন সংক্রান্ত রোগ বলা হয়েছে। এখানে বলা আছে যে এই রোগগুলা মানে হইলে কি হয়, মানে তোমার কি কি লক্ষণ দেখা যাবে, দেন হয়ে গেলে তুমি কি কি প্রতিকার নিতে পারবা, দেন হলো মানে এই রোগগুলা সম্পর্কে বলা আছে। সেম ওয়েতে তোমার সিপিলিস সম্পর্কে বলছে, গনোরিয়া সম্পর্কে বলছে, দেন এইডস সম্পর্কে বলছে। তো এই রোগগুলা সম্পর্কে হালকা পাতলা একটা ভালো ধারণা এই অধ্যায়তে তুমি, এই অধ্যায়টা পড়লে তুমি পেয়ে যাবে। তো এই অধ্যায়টা মূলত এই আমাদের প্রজনন সংক্রান্ত এই জিনিসগুলা তুমি এই অধ্যায়টা পড়লে জানতে পারো, মানে মানুষের জিনিস। দেন আসি 10 নম্বর অধ্যায়। তো 10 নম্বর অধ্যায় কোন মানে কোন সংক্রান্ত, এটা হলো আমাদের প্রতিরক্ষা সংক্রান্ত। প্রতিরক্ষা। তো আমাদের প্রতিরক্ষা সিস্টেম নিয়ে মূলত আমাদের 10 নম্বর অধ্যায়টা। তো এই অধ্যায়টা আসলে কি নিয়ে কথা বলা হয়েছে সেটা তোমাদেরকে আগে জানাই। তো প্রতিরক্ষা, তো আমরা প্রজনন চিনি, বংশ পরম্পরাও হালকা পাতলা চিনি, বিবর্তনও চিনি, বাট আমাদের প্রতিরক্ষা সম্পর্কে তেমন একটা ধারণা নেই। আমি প্রথমের দিকে তোমাদের প্রতিরক্ষা সম্পর্কে কিছু কথা বলছি। আর একটু কিছু বলি যে প্রতিরক্ষা আসলে কি, সেটা তো বলছি যে প্রতিরক্ষা মূলত হলো তোমরা ধরো ওই বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া হলো প্রতিনিয়ত আমাদের দেহে আক্রমণ করতে থাকে। এবং এই প্রতিরক্ষা সিস্টেমটা যদি না থাকতো তাহলে আমরা সারা জীবন খালি মানে রোগ মানে অসুস্থ হয়েই থাকতাম, আমরা কখনো সুস্থ হইতাম না। বাট এই প্রতিরক্ষা সিস্টেমের কারণে কি হয়, আমরা মাঝে মাঝে অসুস্থ হয়। কারণ কি, কারণ হলো ওই যখন হলো ওদের সংক্রমণটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, তখন আর আমাদের সিস্টেমটা ওর সাথে পারে না, তখন আমরা আক্রান্ত হয়ে যাই। বাট আমাদের সিস্টেমটা ওই টাইমে পারে না, বাট 2-3 দিন পর নিজেকে মডিফাই করে নিয়ে তখন পেরে আমরা আবার সুস্থ হয়ে যাই। তো বুঝতেই পারতেছো যে এই প্রতিরক্ষা সিস্টেমে আমাদের যে মানে ভূমিকাটা কত বেশি। তো অধ্যায়টা যখন তুমি শুরু করবা, শুরু করার পরে তোমার প্রথমে কিছু অঙ্গ সম্পর্কে বলবে যে এই অঙ্গগুলো মূলত আমাদের প্রতিরক্ষার সাথে রিলেটেড। তো আমাদের প্রতিরক্ষার সাথে রিলেটেড অঙ্গগুলা কি কি, এগুলো আমরা আগেই পড়েছি। যেমন আমাদের হলো প্রতিরক্ষার সাথে রিলেটেড অঙ্গ কি কি আছে, আমাদের আছে হলো তোমার পিলিয়া আছে, পিলিয়া সম্পর্কে আমরা আগে পড়েছি। দেন হলো থাইমাস আছে, থাইমাস সম্পর্কে আমরা পড়েছি। লাল অস্থিমজ্জা সম্পর্কেও আমরা পড়েছি। তো এই অঙ্গগুলো মূলত আমাদের এই প্রতিরক্ষা সিস্টেমের সাথে জড়িত। আর এই প্রতিরক্ষাটা মূলত নিয়ন্ত্রণ করে হলো লিম্ফোসাইট। তো লিম্ফোসাইট কি, লিম্ফোসাইট হলো আমরা আগে বলছিলাম তোমার আমাদের হলো রক্ত, রক্তের ভিতরে কি থাকে, রক্তকণিকা থাকে। তো রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। তো শ্বেত রক্তকণিকার আবার 5টা প্রকার আছে, তো এর ভিতরে একটা প্রকার হলো লিম্ফোসাইট। তো এই প্রতিরক্ষা সিস্টেমের মানে মেইন যে জিনিসটা ওটা হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইটই মূলত তোমার এই প্রতিরক্ষা সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ শ্বেত রক্তকণিকার যেই লিম্ফোসাইটটা আছে, এটাই মূলত আমাদের প্রতিরক্ষা সিস্টেমের মেইন চালিকা বা মেইন জিনিস। তো এই লিম্ফোসাইটকে আবার 2 ভাগে ভাগ করা হয়। তো এখানে বলা আছে এই লিম্ফোসাইট সম্পর্কে তোমার একটা মোটামুটি একটা ধারণা দিয়েছে আসলে লিম্ফোসাইট কি। দেন বলছে এই লিম্ফোসাইট আবার একে আবার 2 ভাগে ভাগ করা যায়, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। আবার টি লিম্ফোসাইটকে আবার তোমার 4 ভাগে ভাগ করা যায়, বি লিম্ফোসাইটকে আবার 2 ভাগে ভাগ করা যায়। তো ওই ভাগগুলা সম্পর্কে মোটামুটি তোমার অনেক মানে আলোচনা করছে। দেন হলো সহজাত মারণ কোষ আছে, দেন আরো বিভিন্ন কোষ আছে। দেন এইগুলো আমাদের প্রতিরক্ষার সাথে রিলেটেড। তো এইগুলো সম্পর্কে মোটামুটি একটা ভালো আলোচনা করছে। দেন হলো আমাদের প্রতিরক্ষার সাথে শুধু মানে এই লিম্ফোসাইট হলো মেইন, মানে মেইনলি আমাদের প্রতিরক্ষা সিস্টেমকে নিয়ন্ত্রণ করে লিম্ফোসাইট। বাট একা লিম্ফোসাইট আমাদের প্রতিরক্ষা সিস্টেমকে নিয়ন্ত্রণ করে না, এছাড়াও আমাদের প্রতিরক্ষা সিস্টেমের সাথে আরো বিভিন্ন জিনিস জড়িত আছে। মানে যেগুলোকে আমরা নর্মাল মানে আমাদের মানে বডির বিভিন্ন অঙ্গ হিসেবে জানি, এইগুলা মূলত কিছু কিছু অঙ্গ আছে যেগুলো আমাদের এই প্রতিরক্ষা সিস্টেমের সাথে জড়িত। তো মেইনলি জড়িত তোমার লিম্ফোসাইট, এছাড়াও আরো কিছু মানে অঙ্গ আছে, যেমন আমাদের ত্বকটা, ত্বকটা আমাদের প্রতি ইসের সাথে জড়িত, আমাদের প্রতিরক্ষা সিস্টেমের সাথে জড়িত। দেন দেন আমাদের কানে হলো সেরুমেন নামে এক ধরনের গ্রন্থি আছে, ওইটা হলো তোমার হলো এই প্রতিরক্ষা সিস্টেমের সাথে জড়িত। দেন হলো তোমার হলো আমাদের বডির এই যে লিম্ফোসাইটটা তো জড়িত আছে। দেন একটা সহজাত মারণ কোষ আছে, এটাও যুক্ত। দেন ইন্টারফেরন আছে। দেন হলো তোমার হলো অ্যান্টিবডির সাথে আমরা হালকা পাতলা পরিচিত, যে অ্যান্টিবডিটা, এই বিভিন্ন কিছু আমাদের প্রতিরক্ষার সাথে জড়িত। তো এই প্রতিরক্ষার আবার 3টা স্তর আছে, মানে রোগ যখন আমাদের বডিতে আক্রমণ করবে, ওকে মানে আমাদের বডিতে আক্রমণ করতে হলে মানে আমাদেরকে মানে ধরো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের বডিতে আক্রমণ করছে, তো করার পরে আমাদেরকে মানে ওরে রোগ আক্রান্ত করানোর জন্য ও আমাদেরকে রোগ আক্রান্ত করাবে। তো এটা করাইতে হলে ওরে 3টা স্তর ভেদ করা লাগবে। তো প্রথম প্রতিরক্ষা স্তর আছে, তো প্রথম প্রতিরক্ষা স্তরের ভিতরে আমাদের ত্বক আছে। দেন আমাদের হলো কি, আমাদের লোম আছে। তারপরে আমাদের ওই সেরুমেন আছে। দেন হলো আরো আমাদের মল মূত্র এইগুলো আছে। তো ওরে ফার্স্টে এই স্তরটা ভেদ করা লাগবে। ধরো ও
এই এই জিনিসগুলা ভেদ করা লাগবে। ধরো ভাইরাস ব্যাকটেরিয়া যদি একটু শক্তিশালী হয় তাহলে এরাই প্রথম স্তরটা ভেদ করে চলে যায়। দেন সেকেন্ড স্তরে কি থাকে, সেকেন্ড স্তরে এই যে আমাদের এই লিম্ফোসাইটটা থাকে, আমাদের লিম্ফোসাইট সাইট থাকে। তারপরে আরেকটা জিনিস আছে ম্যাক্রোফেজ, ওইটা পাবা। দেন হলো কমপ্লিমেন্ট সিস্টেম পাবা, তারপরে হলো ইন্টারফেরন পাবে। এইগুলো হলো আমাদের সেকেন্ড স্তরে আছে। না সেকেন্ড স্তরে তোমার না, সরি সরি, সেকেন্ড স্তরে তোমার লিম্ফোসাইট নাই। সেকেন্ড স্তরে তোমার লিম্ফোসাইট নাই, লিম্ফোসাইট সরি, তোমার প্রতিরক্ষার দ্বিতীয় স্তরে লিম্ফোসাইট থাকে না, আমার একটু ভুলে গেছে। কি কি থাকে তোমার হলো ম্যাক্রোফেজ থাকে, তারপরে তোমার নিউট্রোফিল থাকে, ইন্টারফেরন থাকে, তারপরে সহজাত মারণ কোষ থাকে, এইগুলা থাকে। এইগুলা এইগুলা হলো তোমার হলো সেকেন্ড স্তরে থাকে। তো সেকেন্ড স্তরে এইগুলা তুমি পাবা। এইগুলা পাওয়ার পরে তুমি হলো সেকেন্ড স্তরে এইগুলা মানে এই এই জিনিসগুলা থাকে। তো এই জিনিসগুলা তোমার তাহলে আমার যদি ব্যাকটেরিয়া বা ভাইরাসে যদি আমার বডিকে আক্রান্ত করানো লাগে, তা আমার বডিকে আক্রান্ত করানোর জন্য আমার হলো ওদের হলো আমার এই এই জিনিসগুলো, আমার ইন্টারফেরন, আমার হলো ম্যাক্রোফেজ, তারপরে আমার মোনোসাইট, আমার নিউট্রোফিল, এইগুলাকে পার করে ও যাওয়া লাগবে। তো ও যদি আমার এই জিনিসগুলাকে পার করে যাইতে পারে, মানে এই জিনিসগুলো ধরো ও সেকেন্ড স্তরও পার করে গেল, কারণ ওর শক্তিটা আর একটু বেশি, ও এই জিনিসগুলাকেও পার করে চলে গেল। কিন্তু এইগুলা পার করে যাওয়ার পরে ওর আরো একটা জিনিসের সম্মুখীন হওয়া লাগে, এটা হলো আমার প্রতিরক্ষার তৃতীয় স্তর। তো তৃতীয় স্তরে কি থাকে, তৃতীয় স্তরে আমার এই যে আমার হলো যেটার কথা বললাম, মানে মেইন যে জিনিসটা হলো লিম্ফোসাইট, ও হলো তৃতীয় স্তরে থাকে। তো তৃতীয় স্তরে আমার এই লিম্ফোসাইটটা থাকে। তো এই লিম্ফোসাইটটা থাকে, এছাড়া আরেকটা জিনিস থাকে তোমার অ্যান্টিবডি, আরেকটা জিনিস থাকে স্মৃতিকোষ, অর্থাৎ স্মৃতিকোষ, অ্যান্টিবডি আর লিম্ফোসাইট। এই তিনটা জিনিস মিলে আমার তৃতীয় প্রতিরক্ষা স্তরটা গঠন করে। তো যোগ যদি অনেক বেশি শক্তিশালী হয় তাহলে ও আমার তৃতীয় প্রতিরক্ষা স্তরটা ভেদ করে চলে যাবে, তাইলে আমরা রোগে আক্রান্ত হব। বাট যদি রোগটা কম শক্তিশালী হয়, ও প্রথমে বাঁধবে, না বাঁধলে দ্বিতীয়তে বাঁধবে, না বাঁধলে তৃতীয়তে বেঁধে যাবে। আর বেশি শক্তি হলে তিনটা পার করে চলে আসলে দেন আমরা রোগ আক্রান্ত হব। তো এই জিনিসটা তোমার বলা আছে যে প্রথম প্রতিরক্ষা স্তর। তো প্রথম প্রতিরক্ষা স্তরে কি কি আছে, আমাদের ত্বক আছে, আমাদের লোম আছে, আমাদের বমি আছে, মলমূত্র আছে, তারপরে সেরুমেন আছে, এই জিনিসগুলো আছে, এইগুলো বলা আছে। দেন দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এখানে কি কি আছে, এখানে ইন্টারফেরন আছে, কমপ্লিমেন্ট সিস্টেম আছে, মোনোসাইট আছে, নিউট্রোফিল আছে। তো এইগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিয়ে আছে, মানে কারা আছে। তারপরে আছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তরে কি আছে, তৃতীয় প্রতিরক্ষা স্তরে তোমার মানে মূলত যেটা লিম্ফোসাইট, লিম্ফোসাইট আছে, অ্যান্টিবডি আছে, স্মৃতিকোষ আছে। এইগুলো সম্পর্কে তোমার মোটামুটি একটা ভালো ধারণা দিয়ে আছে। এই জিনিসটা মূলত এই প্রতিরক্ষা স্তর সম্পর্কে এই অধ্যায়তে বলা আছে, বলা থাকলো। দেন হলো আর কি বলা আছে এই অধ্যায়তে, দেন এইগুলা সম্পর্কেই মানে এদিক ওদিক দেন ওই মানে আমাদের রোগ হলে যে ভ্যাকসিনেশন করা হয়, মানে এই জিনিসগুলা সম্পর্কে মানে হালকা পাতলা মানে এই প্রতিরক্ষা স্তরের উপরে বেস করে আরো কিছু ইনফরমেশন দিয়ে আছে, তোমরা অধ্যায় পড়লেই বুঝতে পারবা, মানে মেইনলি এই জিনিসটা। দেন এই অধ্যায়তে আরো দুইটা ইম্পর্টেন্ট টপিক আছে, একটা হলো তোমার অ্যান্টিবডি, আর একটা হলো তোমার হলো আরেকটা হলো তোমার হলো ভ্যাকসিনেশন। তো প্রথমে আসি অ্যান্টিবডি টপিকটাই। তো অ্যান্টিবডি টপিকটা নিয়েই মূলত আলোচনা করা হয়েছে, বাট অ্যান্টিবডি জানতে হলে তোমাদের অ্যান্টিজেন সম্পর্কে একটু জানা লাগবে। তো যেমন হলো তোমার এনজাইম, হরমোন, এরা দুজন কিন্তু একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানে এদের কানেকশনই দুইজনের সাথে, মানে এদের দুজনের কানেকশন। তেমনি অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এই দুইটা হলে একে অন্যের সাথে হলো ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে, তোমার অ্যান্টিজেন, অ্যান্টিজেন বলতে আমরা আসলে মানে প্রপারলি আমাদের অ্যান্টিজেন সম্পর্কে আমরা আসলে কিছুই জানি না, আর আমরা কয়েকজন যদি জেনেও থাকি আমরা ভুল জানি। অ্যান্টিজেন কে, অ্যান্টিজেন হলো যে বাইরে থেকে যে বিভিন্ন রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, এরা আমাদেরকে আক্রমণ করতে, মানে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া আমাদেরকে তো আক্রমণ করতেছে। তো এই ভাইরাস ব্যাকটেরিয়াকেই তোমার একত্রে অ্যান্টিজেন বলা হয়। অর্থাৎ আমাদের এই যে প্রতিরক্ষা স্তর, এরা মূলত যুদ্ধ করে কার বিরুদ্ধে, এরা মূলত অ্যান্টিজেনের বিরুদ্ধেই যুদ্ধ করে, অ্যান্টিজেনের বিরুদ্ধে যুদ্ধ করে। তো এই হলো সেই অ্যান্টিজেন, ভাইরাস ব্যাকটেরিয়া, এরাই মূলত হলো অ্যান্টিজেন। তো তোমার এই জায়গাটা তোমার এই অ্যান্টিজেন সম্পর্কে তোমার একটু ধারণা দিবে যে অ্যান্টিজেন কি। তো অ্যান্টিজেন সম্পর্কে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমাদের বডিতে আসলে মানে দুইটা, মানে অ্যান্টিজেন হলো তোমার দুই টাইপের। অ্যান্টিজেন মূলত আমাদের বডির বাইরে থাকে, আমাদের বডির বাইরে থাকে। তো আরেকটা অ্যান্টিজেন আছে, ওইটা আমাদের বডির ভিতরে থাকে। ওটা কোথায় পাওয়া যায়, ওটা হলো আমাদের রক্তে পাওয়া যায়। তো আমাদের রক্তে আবার অ্যান্টিজেন পাওয়া যায়। তো অ্যান্টিজেন মূলত আমাদের বডির পক্ষে খারাপ, কারণ আমি তোমাদেরকে বলছি অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হলো ভাইরাস ব্যাকটেরিয়া আমাদেরকে রোগ আক্রান্ত করে। তো অবশ্যই খারাপ হবে অ্যান্টিজেন, তো অ্যান্টিজেন আসলে খারাপ। বাট একটা এক্সেপশন আছে, সেটা হলো আমাদের রক্তের অ্যান্টিজেন। আমাদের রক্তের অ্যান্টিজেনটা মূলত তোমার খারাপ না, আমাদের রক্তের অ্যান্টিজেনটা হলো মূলত মানে ভালো একটা অ্যান্টিজেন। তো ওই জিনিসটা তোমার ওই রক্তের অ্যান্টিজেনটা ভালো, বা রক্তের অ্যান্টিজেন সম্পর্কে হয়তো বলা নেই এখানে। অ্যান্টিজেন বলতে বোঝানো হয়েছে বাইরে থেকে যে রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া আমাদেরকে আক্রমণ করতেছে, ওইটাই হলো মূলত তোমার অ্যান্টিজেন। তো ওইটা সম্পর্কে তোমার এই অধ্যায়তে বলা আছে। তো অ্যান্টিজেন সম্পর্কে অত বেশি বলা নেই, মূলত অ্যান্টিবডি সম্পর্কে বলা হয়েছে। তুমি যদি অ্যান্টিজেন বুঝো, দেন কি হয়েছে, এই অ্যান্টিজেন আমাদের বডিকে আক্রমণ করতেছে, দেন আমাদের প্রতিরক্ষা স্তর এদের ডিফেন্স করতেছে। তো ডিফেন্সটা ওটা আসলে ডাইরেক্টলি ডিফেন্স করতে পারে না, ওরা কিভাবে ডিফেন্সটা করে, ওরা হলো বিভিন্ন অ্যান্টিবডি তৈরি করে। আমাদের বডিতে বিভিন্ন অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি গুলোকে মানে এমনি বলা হয় আইজিজি, আইজিএম, আইজিই, আইজিএ,
এরকম হলে আমাদের বডিতে বিভিন্ন অ্যান্টিবডি আছে, তো আমাদের প্রতিরক্ষা স্তর কি করে, এই অ্যান্টিজেনকে ডিফেন্স করার জন্য বিভিন্ন অ্যান্টিবডি তৈরি করে, আর এই অ্যান্টিবডি কি করে, এই অ্যান্টিজেনকে ধ্বংস করে। এটা হলো মানে মেইন প্রসিডিউর, যে একটা রোগ জীবাণু যেটাকে অ্যান্টিজেন বলা হয়, অ্যান্টিজেন আমাদের বডিকে আক্রমণ করবে, আমাদের প্রতিরক্ষার প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরা কি করবে, এরা ডিফেন্ড করবে। তো ডিফেন্ড কি, এরা তো আর হাত পা দিয়ে ডিফেন্ড করবে না, এরা কিভাবে ডিফেন্ড করবে, এটা হলো অ্যান্টিবডি তৈরির মাধ্যমে ডিফেন্ড করবে। তো ওরা ওই অ্যান্টিবডিটা তৈরি করে অ্যান্টিজেনকে ধ্বংস করে দেয়। বাট অ্যান্টিজেন যদি অনেক বেশি শক্তিশালী হয় তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে না, তার মানে আমরা রোগ আক্রান্ত হয়ে যাই। বাট পরে আস্তে আস্তে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদেরকে মডিফাই করে আবার নতুন করে অ্যান্টিবডি তৈরি করে, যেগুলো হলো অ্যান্টিজেনের থেকেও আরো বেশি শক্তিশালী হয়। পরে কি হয়, পরে হলো আমাদের ওই মানে অ্যান্টিজেন ধ্বংস হয়ে আমরা আবার সুস্থ হয়ে যাই। এই হলো তোমার প্রসিডিউরটা। তো এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করছে। তো অ্যান্টিবডিতে মূলত আলোচনা করতে হলো তোমার এই অ্যান্টিবডির গঠনটা, বলছে যে অ্যান্টিবডির গঠনটা কিরকম, এটার গঠনটা কিরকম হয়। দেন বলছে তোমার অ্যান্টিবডির প্রকারভেদ, আমাদের বডিতে বললাম তো আইজিজি, আইজিএম, আইজি, এরকম পাঁচ, মানে এরকম 5 প্রকারের অ্যান্টিবডি আছে। তো এই অ্যান্টিবডি সম্পর্কে তোমার বলা আছে, মানে আইজিজিটা মানে এর মানে একটু বৈশিষ্ট্য বলা আছে যে এটা কিরকম, এর গঠনটা কিরকম, না এটা কি কাজে লাগে, দেন আইজিএম কি কাজে লাগে, আইজিএ কি কাজে লাগে, এইগুলা সম্পর্কে তোমার বলে তোমার অ্যান্টিবডি টপিকটা শেষ করছে। দেন এখানে তোমার আরেকটা টপিক আছে, আরেকটা টপিক হলো ভ্যাকসিনেশন। তো আমরা সবাই ভ্যাকসিনেশনের সাথে পরিচিত, যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হয় যাতে আমরা রোগে আক্রান্ত না হই। ওই জিনিসটাই যে এই অধ্যায়তেও এই ভ্যাকসিনেশন সম্পর্কে তোমাকে একটা ধারণা দিচ্ছে। প্রথমে বলছে যে এই ভ্যাকসিনেশনটার উদ্ভবটা কিভাবে হয়। তো এডওয়ার্ড জেনার নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি মূলত এই ভ্যাকসিনেশনটা আবিষ্কার করে, তিনি কিছু রোগের ভ্যাকসিনেশন আবিষ্কার করছিলেন। পরে লুই পাস্তুর কিছু আবিষ্কার করেছে, পরে আস্তে আস্তে সব রোগেরই মোটামুটি ভ্যাকসিন তৈরি করা হয়েছে। শুধুমাত্র এখন পর্যন্ত তোমার 2টা রোগের ভ্যাকসিন তৈরি হয় নাই, একটা হলো তোমার এইডস আর একটা হলো হ্যাপাটাইটিস সি। তাছাড়া মোটামুটি সব রোগেরই তোমার ভ্যাকসিন আছে। তো এই ভ্যাকসিনেশন গুলা তুমি যদি আগে থেকে করে নাও, তুমি যদি আগে থেকে ভ্যাকসিন দিয়ে নাও, তাহলে কি হবে, তুমি রোগ আক্রান্ত হবে না, বা রোগ আক্রান্ত হওয়ার পরে যদি তুমি ভ্যাকসিন দাও, যেমন রিসেন্টলি যে করোনা ভাইরাস, মানে কোভিড মানে করোনা যে প্যান্ডেমিক হলো, ওই টাইমে কি হলো, করোনা আমাদেরকে আক্রমণ করলো, তো প্রথমে তো তোমার মানুষ মরে যাচ্ছে, পরে এর ভ্যাকসিনটা আবিষ্কার হলো, দেন আস্তে আস্তে করোনাটা তো আস্তে আস্তে তোমার ঠিক হয়ে গেল, এখন তো সব স্বাভাবিক। তো ওই জিনিসটা, তো ভ্যাকসিনেশনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, তো ওইখানেও তোমার এই ভ্যাকসিনেশন সম্পর্কে বলা আছে। দেন বলা আছে এটা কিভাবে তৈরি করা হয়, এটা সম্পর্কে কিছু তথ্য দিয়ে আছে। দেন বলা আছে ভ্যাকসিন আবার অনেক টাইপের হয়, যেমন তোমার হলো টক্সয়েড একটা ভ্যাকসিন, নিষ্ক্রিয় টাইপের ভ্যাকসিন আছে, তারপরে জীবন মৃত একটা ভ্যাকসিন, তারপরে হলো উপ একক ভ্যাকসিন, মানে ভ্যাকসিন বিভিন্ন প্রকার আছে, টক্সয়েড ভ্যাকসিন, তারপরে হলো জীবন মৃত ভ্যাকসিন, নিষ্ক্রিয় ভ্যাকসিন, উপ একক ভ্যাকসিন, এরকম বিভিন্ন প্রকার আছে। এখন কোন রোগের ভ্যাকসিন কোন প্রকারের ভিতরে পড়ে ওইগুলা নিয়ে মোটামুটি এই অধ্যায়টা বলা আছে, যে এইটা ধরো হামের ভ্যাকসিন হলো তোমার হলো নিষ্ক্রিয় ভ্যাকসিন, দেন হলো টাইফয়েডটা হলো জীবন মৃত ভ্যাকসিন, তারপরে টিটেনাস এটা হলো টক্সয়েড ভ্যাকসিন। এইগুলো তোমার এই অধ্যায়টা বলা আছে। তো এইগুলোর পরে এই অধ্যায়তে আরো কিছু জিনিস বলা আছে, যে ভ্যাকসিন বলতে তোমার এই যে জন্মের সময় শিশুকে দেখবা, মানে কিছু রোগের ভ্যাকসিন জন্মের পরে শিশুকে মানে নিয়ম করে দেওয়া হয়। তো এই নিয়মটা সম্পর্কে বলা আছে, যে কত মাস পর পর কিসের কিসের ভ্যাকসিন দেওয়া হয়, এটা একটা ছক আকারে এই অধ্যায়তে দিয়ে আছে। মূলত এই হলো মূলত এই অধ্যায়। তো এই অধ্যায়টা মূলত এইসব জিনিস মানে আমাদের প্রতিরক্ষা রিলেটেড সব জিনিসটা আলোচনা করছে। মূলত এই অধ্যায়টা আলোচনা করছে আমাদের প্রতিরক্ষা স্তর, অর্থাৎ প্রতিরক্ষা রিলেটেড যে অঙ্গ আছে, এর যে স্তরগুলো আছে, এইগুলো নিয়ে আলোচনা করছে। দেন অ্যান্টিবডি অ্যান্টিজেন নিয়ে আলোচনা করছে, দেন হলো ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করছে। তো এই হলো তোমার 10 নাম্বার অধ্যায়। 10 নাম্বার অধ্যায় গেল, এরপরে তোমার আছে হলো 11 নাম্বার অধ্যায়। তো 11 নাম্বার অধ্যায়তে আমি আগে তোমাদের তো বলে দিলাম যে এখানে তোমার বংশ পরম্পরা আর বিবর্তন নিয়ে আলোচনা করছে। তোমাদেরকে বলেও দিছি যে কি কি আলোচনা করছে। তো এই হলো তোমার 9, 10, 11। তো এইগুলা এই মানে আমি যেই জিনিসটা মানে ডিসক্রাইব করলাম ওইটার ভিত্তিতে এইগুলাকে আমি এক সিরিজের ভিতরে ফেলাইছি। এই হলো তোমার 9, 10, 11। 9 তোমার প্রজনন সিস্টেম নিয়ে আলোচনা করে, 10 তোমার হলো প্রতিরক্ষা সিস্টেমে আলোচনা করে, 11 হলো তোমার বংশ পরম্পরা সিস্টেম আর বিবর্তন নিয়ে আলোচনা করে। তো কি কি আলোচনা করে এটা তো 9, 10-এর আগে আমি তোমাদের একটু বলে দিচ্ছি। তো এই হলো তোমার 9, 10, 11। তো গেল। তো মোটামুটি আমি বলছি তোমার জুওলজিতে 12টা অধ্যায় আছে। তো মানে আসলে অধ্যায় সম্পর্কে আলোচনা করলে মানে আমি ভেবে রাখি যে অধ্যায়গুলো তোমার 1 ঘন্টার ভিতরে তোমার পুরো বইটা একটা তোমাদেরকে একটা রিক্যাপ দিয়ে দিব। বাট যখন বলা শুরু করি তখন মনে হয় এটা ইম্পর্টেন্ট, এটা বলে দিই, এটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট, মানে আমি মানে যতটুকু আমাদেরকে দেওয়া সম্ভব সবই আগে দিয়ে দেওয়ার ট্রাই করি। এজন্য মানে ভিডিওগুলো একটু লেন্থি হয়ে যায়, এটাও প্রায় 2 ঘন্টা মতো হয়ে যাবে না। বাট জিনিসগুলো আসলে তোমাদের জন্য অনেক মানে তোমরা অনেক উপকৃত হবে, যে তোমরা যদি 2 ঘন্টা যদি এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমরা যে অধ্যায় গুলো সম্পর্কে মানে তুমি যদি বই পড়ো, প্রথমত তুমি যদি বইটা পড়ো তাহলে তোমার কত টাইম লাগবে, তোমার 12 মানে একটা বই পড়লে তুমি যদি বইটা পড়ো, তুমি যদি খালি ওই বইটা পড়ো তাও 1 সপ্তাহ টাইম লাগবে, আর পড়েও যে তুমি বুঝতে পারবে এর কোনো গ্যারান্টি নেই।
আর এখানে জিনিসগুলো আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে এইটা আছে, ওইটা আছে, ওইটা আছে। আমি তোমাকে বুঝাইও দিচ্ছি, মানে একটা একটা বেসিক একটা ধারণা দিয়েছি যে এই অধ্যায়ের বেসিক এইটা, মানে মূলত এই সিস্টেমটা এরকম হয়। তো মোটামুটি একটা ধারণা দিয়েছি। তো ওভারঅল তুমি যদি 2 ঘন্টায় জিনিস টপিক গুলা বুঝতে পারছো, প্লাস তুমি জানতে পারছো যে বইতে কি কি আছে, তো তোমার দুইটা জিনিসই হচ্ছে, যেটা তুমি যদি বইও পড়ো 1 সপ্তাহ টাইম বেশি লাগবে, প্লাস তুমি বুঝতে পারবা, এর কোনো গ্যারেন্টি নাই। এই হলো কথা। তো আমি মোটামুটি তোমার 11টা অধ্যায় তোমার কমপ্লিট করে ফেলছি। 12টা অধ্যায় আছে, তো লাস্ট অধ্যায় তো তোমার বোটানিতেও এই কাজ হয়েছিল, তোমার 12 নম্বর অধ্যায়কে কোনো জায়গায় ফেলানো যায় নাই, তো এখানেও তোমার এর 12 নম্বর অধ্যায়কেও তোমার কোনো জায়গায় ফেলানো যাবে না। 12 নম্বর অধ্যায়, তো 12 নম্বর অধ্যায়কে তোমার বলা হলো প্রাণীর আচরণ। এটা হলো তোমার 12 নম্বর অধ্যায়, অধ্যায়ের নাম হলো প্রাণীর আচরণ। তো প্রাণীর আচরণ অধ্যায়টা এটা একটা আজাইরা টাইপের অধ্যায়। ওই লাস্টের অধ্যায়টা তোমার বায়োলজি লাস্টের অধ্যায় একটু আজাইরা টাইপের দেয়। তো অধ্যায়টা তুমি প্রথমত এই আগের 11টা কোনো অধ্যায়ের সাথে কানেকশন পাবা না, এটা সম্পূর্ণ আলাদা একটা অধ্যায়। তো এই অধ্যায়টা তোমার প্রথমত প্রাণীর আচরণ, এটা হলো তোমার হলো মানে মানে এটা তুমি আসলে প্রাণী বিজ্ঞানের সাথে রিলেটেড, এটা তেমন কোনো অধ্যায় নেই। এটা হলো মানে বললাম না যে তোমার ওই যে বিভিন্ন বায়োলজির উপরে বেস করে বিভিন্ন মানে সাবজেক্ট তৈরি হয়, তোমার হলো মানে বিভিন্ন আছে না তোমার বায়োলজির উপরে জুওলজি, বোটানি, দেন হলো তোমার ওই যে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। তো এই প্রাণীর আচরণের উপরেও মানে তোমার একটা মানে সাবজেক্ট বা একটা মানে বায়োলজির একটা সেক্টর আছে, যেটাকে তোমার কি বলা হয়, যেটাকে তোমার ইথোলজি বলা হয়। ইথোলজি বলা হয়, মানে এই ইথোলজিটা মূলত এই প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে, মানে বায়োলজিতে এই মানে যে মানে পার্টটা এই প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে, ওটাকে ইথোলজি বলা হয়। তো এই ইথোলজির ভিতরে তোমার কি কি বলা হয়েছে, ইথোলজির ভিতরে মানে তুমি যখন এই অধ্যায়টা শুরু করবা, তুমি প্রথমে 3টা বিজ্ঞানীর নাম পাবা। কারণ এই যে প্রাণীর আচরণ বা এই যে ইথোলজি, এই ইথোলজি মূলত এই 3টা বিজ্ঞানী মূলত এই সেক্টরটাকে মানে এই সেক্টরটা মানে তৈরি করতে হলে এই 3টা বিজ্ঞানী, মানে তারা বিভিন্ন প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে 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 এই জীব বিজ্ঞানের এই যে একটা পার্ট বা একটা অংশ ইথোলজি, এটা তৈরি করছে। তো ওই 3টা বিজ্ঞানীর নাম পাবা। তো ওই ইথোলজি সম্পর্কে হালকা পাতলা ধারণা পাবা, প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা হালকা পাতলা ধারণা পাবা। তো ওইখানে তুমি জানতে পারো যে প্রাণীর আসলে 2 ধরনের মানে আচরণ আছে। একটা হলো তোমার হলো সহজাত আচরণ, আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো অর্জিত আচরণ। সহজাত আচরণ আরটা হলো তোমার অর্জিত আচরণ। তো সহজাত আচরণ কোনটা? সহজাত আচরণ হলো মানে ধরো একটা আচরণ তুমি ধরো তোমার বংশগতি ভাবে এই আচরণটা তোমরা পাবা। মানে পাওয়া বলতে ধরো তোমার বাবা মা যেটা করে তুমিও ওইটাই করতেছো, মানে তোমার বাবা মার সাথে একটু মিল আছে, মানে বাবা মার কিছু কাজকর্মের সাথে তোমারও কিছু কাজকর্মের মিল আছে। তো ওইটাই হলো সহজাত আচরণ। মানে তুমি এটা তোমার জিন থেকে পাইছো, ওটা তুমি শিখতেছো না, তুমি জন্মগতভাবে জিনিসটা পেয়ে গেছো। যেমন ফর এক্সাম্পল এটা প্রাণীদের ক্ষেত্রে অনেক প্রপারলি বোঝা যায়। যেমন ধরো ওই যে তোমার হলো ধরো একটা হাঁস, তো হাঁস ধরো পানিতে, তো হাঁস সাঁতার কাটতে পারে, হাঁস পানিতে সাঁতার কাটতে পারে, দেখবা হাঁসের বাচ্চা জন্মের পর থেকেই পানিতে সাঁতার কেটে পারে। বাট তোমার কথা ভাবো, তুমি কিন্তু জন্ম থেকে মানুষ পানিতে সাঁতার কাটতে পারে, বা তুমি কি জন্মের পর থেকে মানে তুমি জন্মাইছো তোমার পানিতে ফেলাই দিলাম, তাহলে কি তুমি সাঁতার কাটতে পারবা? তুমি পারবা না। আর হাঁসের বাচ্চাটা তুমি জন্মের পরে ফেলাই দিবা, ও সাঁতার কেটে নেবে। কারণ কি, এটা হলো ওই ওর সাঁতার, হাঁসের বাচ্চার জন্য সাঁতার কাটা কি, সাঁতার কাটা হলো হাঁসের বাচ্চার জন্য হলো সহজাত বৈশিষ্ট্য। বাট আমাদের জন্য সাঁতার কাটা হলো অর্জিত বৈশিষ্ট্য। অর্থাৎ মানুষ সাঁতার কাটতে পারে, কিভাবে পারে? সে প্রশিক্ষণ, অনুশীলন এইগুলোর মাধ্যমে শিখে মানুষ সাঁতার কাটতে পারে, বাট মানুষ জন্ম থেকে সাঁতার কাটতে পারে না। তো তুমি আস্তে আস্তে বড় হও, সাঁতার কাটা শিখো, তুমিও সাঁতার কাটতে পারবে। তো এটাই হলো পার্থক্য আচরণের ভিতরে, যে একটা হলো সহজাত আচরণ, একটা হলো অর্জিত আচরণ। হাঁসের জন্য, হাঁসের বাচ্চার জন্য সাঁতার কাটা হলো সহজাত আচরণ, কিন্তু মানুষের বাচ্চার জন্য সাঁতার কাটা হলো অর্জিত আচরণ। তো এইগুলা সম্পর্কে একটা বিস্তারিত তোমার একটা আলোচনা করে দিছে, মানে প্রাণী সাপেক্ষে মানুষের সাপেক্ষে তোমার সহজাত আচরণ আর অর্জিত আচরণ সম্পর্কে আলোচনা করছে। তো এই অধ্যায়তে মেইনলি এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করছে, সহজাত আচরণ নিয়ে একদিকে আলোচনা করছে, দেন হলো অর্জিত আচরণ নিয়ে আলোচনা করছে। দেন এই অধ্যায়তে একটা টপিক আছে যেটাকে ট্যাক্সিস বলা হয়। তো ট্যাক্সিস হলো তোমার মানে মূলত এইচএসসি আর অ্যাডমিশনের জন্য এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হলো ট্যাক্সিস। তো ট্যাক্সিস কি, ট্যাক্সিস হলো এটা হলো মানে প্রাণীর মানে এই সহজাত আচরণেরই একটা ফর্ম হলো তোমার ট্যাক্সিস। ট্যাক্সিস বলতে এই যে মানে প্রাণী তো বিভিন্ন সহজাত আচরণ পায়। তো সহজাত আচরণ বলতে ধরো তোমার কিছু এক্সাম্পল দিই। কিছু পাখি আছে যারা কি হয়, যারা হলো তোমার প্রবল ঝড়ের মধ্যে সাঁতার মানে প্রবল ঝড়ের মধ্যে তোমার হলো উঠতে পারে না। আবার কিছু পাখি আছে ওই প্রবল ঝড়ের মধ্যে উড়ে বেড়ায়। আবার কিছু পাখি আছে, মানে কিছু পাখি না, কিছু মাছ আছে যারা হলো তোমার কি হলো মানে নর্মাল হলো জলাশয়ে স্রোতহীন পানিতে সাঁতার কাটতে মানে কাটতে পছন্দ করে বা কাটে। আর কিছু পাখি আছে মানে স্রোতের পানিতে সাঁতার কেটে পারে। আবার কিছু পোকা আছে যারা আলো পছন্দ করে, কিছু পোকা আছে আলো পছন্দ করে। এইগুলা কি, এইগুলা তারা জন্মের পরে শিখেছে এমন না, এরা হলো জন্মগতভাবে তারা এইগুলা পেয়ে গেছে। তো এইগুলার উপরে ভিত্তি করে প্রাণীকে বিভিন্ন ট্যাক্সিসে ভাগ করা হয়েছে, তোমার নেমোট্যাক্সিস,
তারপরে তোমার হলো ফটোট্যাক্সিস, তারপরে ট্রপোট্যাক্সিস, এরকম বিভিন্ন ট্যাক্সিসে ভাগ করা যায়। যেমন ফটোট্যাক্সিস কি, এটা হলো আলোর উপরে ভিত্তি করে তৈরি করতে টক্সিস, অর্থাৎ কিছু পোকা আছে যারা কি হয়, আলোকে ভয় পায়, আর কিছু পোকা আছে যারা আলো পছন্দ করে, আলোর কাছে যায়। তো যারা হলো আলো পছন্দ করে তাদের জন্য ওটা কি, ওটা হলো ধনাত্মক ফটোট্যাক্সিস, ওটা হলো ধনাত্মক ফটোট্যাক্সিস, ওটা অর্থাৎ ওদের ওদের ক্ষেত্রে আলোটা হলো একটা ধনাত্মক জিনিস, ওটা আলোর কাছে যায়। আর কিছু আছে কি যারা আলো থেকে দূরে সরে যায়, তাদের তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে ওটা হলো ঋণাত্মক ফটোট্যাক্সিস, অর্থাৎ ওরা আলো থেকে দূরে সরে যায়। এরকম ভাবে ট্যাক্সিস টপিকটা একটু ভালোভাবে আলোচনা করা হয়েছে, তো এখানে অনেক উদাহরণ দিয়ে আছে, প্লাস আবার ধনাত্মক ঋণাত্মকের একটা ভাগ করে দিয়েছে, এই জন্য এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই টপিকটা সম্পর্কে তোমরা পড়বা ওই অধ্যায়তে গেলে। এই হলো সহজাত আচরণ, অর্জিত আচরণ থাকবে, এই টপিক গুলা থাকবে। এইগুলা বাদেও আরেকটা জিনিস সম্পর্কে তোমার আলোচনা করছে, মানে একটা প্রাণীকে স্পেসিফিক ভাবে এখানে আলোচনা করছে, সেটা হলো মৌমাছি। তো মৌমাছি এখানে তোমার এই অধ্যায়তে তোমার মৌমাছির আচরণ সম্পর্কে A to Z সবকিছু আলোচনা করা হয়েছে, যে মৌমাছিরা মানে কয় ধরনের, মানে একটা মৌচাক মানে আমাদের যেমন মানুষের একটা সমাজ থাকে, মৌমাছিও নিজেদের একটা সমাজ মেনটেন করে। তো ওদের সমাজে তিন টাইপের মৌমাছি থাকে, একটা হলো রানী মৌমাছি, একটা হলো কর্মী মৌমাছি, আর একটা হলো পুরুষ মৌমাছি। তো এদের সমাজটা, এই যে মৌমাছির যে সমাজটা আছে মৌচাকের ভিতরে, ওদের একটা সমাজ গঠিত হয়েছে। তো ওই সমাজটা আসলে কিভাবে, মানে কিরকম, মানে কাদের ভূমিকা কিরকম, কারা কি করে, তারপরে মৌমাছি কিভাবে ওদের ভিতরে মানে বিভিন্ন মৌচাকটা তৈরি করায়, কেমনে কি করায়, কিভাবে রানী মৌমাছির জন্ম হয়, কিভাবে মানে কে কি কন্ট্রোল করে, এইগুলা A to Z সবকিছু এই মৌমাছি টপিকের ভিতরে এই অধ্যায়তে বলা আছে। তো এই মৌমাছি টপিক পড়লে আসলে তোমরা পড়ার জন্য পড়বা না, একটু মজার জন্য, একটু জানার জন্য অধ্যায়টা, মানে এই মৌমাছি টপিকটা পড়বে, একবার পড়লেই তোমাদের মাথায় গেঁথে যায়, জিনিসটা অনেক মজাদার। এই হলো তোমার হলো 12 নম্বর অধ্যায়, যেখানে মূলত তোমার প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করছে। তো এই অধ্যায়তে মূলত প্রাণীর দুই টাইপের আছে, একটা সহজাত আচরণ, একটা অর্জিত আছে, এগুলাই মূলত তোমার ডিসক্রাইব করছে, এগুলা সম্পর্কে A to Z বলছে। এছাড়া সহজাত আচরণের একটা পার্ট আছে ট্যাক্সিস, ওটা সম্পর্কে বলছে। দেন হলো একটা প্রাণী যেটা হলো মৌমাছি সম্পর্কে মোটামুটি তোমার সবই বলছে, যে মৌমাছিরা আসলে কিভাবে থাকে, মানে স্পেসিফিকলি মৌমাছির সম্পর্কে A to Z বলে দিছে। এই হলো মূলত তোমার আমাদের জুওলজির 12টা অধ্যায়। তো এই হলো জুওলজি 12টা অধ্যায়। আমি যতটুকু জানি, বা আমার যতটুকু আমার মাথার ভিতরে আছে, আমি সবই তোমাদেরকে জানিয়ে দিছি। তোমরা যদি এই ভিডিওটা দেখো, ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, 2 ঘন্টা প্লাস হয়ে গেছে, বাট তোমরা যদি ভিডিওটা দেখো তাইলে তোমাদের, মানে তোমরা 7 দিনে, মানে তোমরা 7 দিন যদি একটানা বায়োলজি পড়ো তাইলে একবার বইটা শেষ করতে পারবে, শেষ করে তোমাদের মাথায় অত প্রপারলি জিনিসগুলো কাটবে না। তোমরা এই 2 ঘন্টা ভিডিওটা দেখো, দেখবা জিনিসটা একদম প্রপারলি তোমাদের মাথার ভিতরে গেঁথে গেছে। তো এই যে 12টা অধ্যায় পড়লে মানে এই জিনিসগুলা জানতে পারবা, এই জিনিসগুলা বুঝতে পারবা। তো তোমরা যখন পড়বা তখন তোমরা ইজিলি এই জিনিসগুলা ফিল করতে পারবা, বুঝতে পারবা। এই হলো তোমার হলো মানে জুওলজির 12টা অধ্যায়। আর এখানে দেখতে পাচ্ছ, তাহলে তোমরা আরেকটা জিনিস বলে রাখি, যে তাহলে তোমরা যদি এই জুওলজি অধ্যায়টা পড়ো, তোমরা 4টা প্রাণী সম্পর্কে সবকিছু জানবা। একটা হলো হাইড্রা, একটা ঘাস ফড়িং, আর একটা হলো তোমার হলো রুই মাছ, আর একটা হলো মৌমাছি। এই 4টা প্রাণী সম্পর্কে A to Z সবকিছু জানবা। আর এছাড়াও মানুষ, আরেকটা সরি 5টা প্রাণী, আরেকটা হলো মানুষ, মানুষ সম্পর্কেও A to Z জেনে যাবা। আর এছাড়াও সব প্রাণী সম্পর্কেও কিছু জানবা, মানুষের বিভিন্ন সিস্টেম সম্পর্কে জানবা, মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জানবা। আর ওভারঅল তোমরা 5টা প্রাণী সম্পর্কে A to Z সবকিছু জেনে যাবে, আর সবগুলা সম্পর্কেও একটা বেসিক ধারণা পেয়ে যাবে। এই হলো তোমার হলো জুওলজি 12টা অধ্যায় সম্পর্কে আমি যতটুকু পারছি তোমাদেরকে বলছি। তো নেক্সট ভিডিওতে আমি এই যে মানে আমার মানে পিডি যে ভিডিওগুলো ছিল আমি সবই প্রায় শেষ হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কিভাবে তোমরা মানে আমি কি আমার ভিডিওগুলো ফলো করবে, কারণ নেক্সট ভিডিওর পরে ভিডিওতে আমি তোমার বোটানির প্রথম অধ্যায় থেকে আমি পড়ানো শুরু করে দেবো। তো কিভাবে আমি তোমাদেরকে বই দাগাই দেবো, পড়া কমাই দেবো, বিভিন্ন ট্যাকটিক্স শিখাই দেবো, মানে তোমার পড়া গুছাই দেবো, মানে তোমার বায়োলজি বইতে অনেক এলোমেলো ভাবে টপিক আছে, ওই টপিক গুলো সব একসাথে করে দেবো। এরকম বিভিন্ন কিছু তোমার হলো আমি তোমাদেরকে করে দিব। তো ওইগুলা কিভাবে তোমরা ফলো করবা, কিভাবে পড়লে তোমরা আমার সাথে মানে তাল মিলাই চলতে পারবা, এগুলো আমি তোমাদেরকে সব নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। নেক্সট ভিডিও করে দেন আমি বোটানির ফার্স্ট পেপার থেকে বোটানি মানে শুরু করবো, আমার বেসিক স্ট্যান্ডার্ড ক্লাসগুলো শুরু করব। তো আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।